প্যানেলিস্টরা যদি একটু আপনাদের ভিডিওটা অন করেন, জি। এন্ড অন্যরা যারা অডিয়েন্স তারা ভিডিওটা অফ করে রাখতে পারে। শুভ সন্ধ্যা। আজকের এজেন্ডা ইউএইচসি ফোরাম দ্বিতীয় হেলথ ডিবেটে জুম এবং ফেসবুক লাইভের মাধ্যমে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে স্বাগত। ইউএইচসি ফোরামের এটি দ্বিতীয় হেলথ ডিবেট। আমরা জানি যে আমাদের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তবে স্বাস্থ্য নিয়ে আলোচনাটা যে পর্যায়ে হওয়া দরকার সুনির্দিষ্টভাবে, সেই পর্যায়ে হয়তো অনেক ঘাটতি রয়ে গেছে। এই উদ্দেশ্যে ইউএইচসি ফোরাম, আমরা হচ্ছে কোয়ালিশন অফ প্রফেশনালস, আমাদের ইউএইচসি এজেন্ডাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্রত হয়েছি। মিনিংফুলি কিভাবে কাজ করা যায় সবাই মিলে সেদিকে আগ্রহী হওয়া। তার অন্যতম একটি কাজ হচ্ছে এই ভার্চুয়াল হেলথ ডিবেটস। আজকের যে বিষয়টি আমরা বেছে নিয়েছি সেটি হচ্ছে সেফ বার্থ অ্যান্ড জিরো প্রিভেন্টেবল ম্যাটারনাল মর্টালিটি। আমরা জানি যে আইসিপিডি 3 এর অন্যতম হচ্ছে এই একটা জিরো প্রিভেন্টেবল ম্যাটারনাল মর্টালিটি। আমাদের নারী স্বাস্থ্যের জন্য, বিশেষ করে আমাদের এই যে শুধু নারী নয়, যে প্রেগনেন্ট মাদার নয়, তার যে সন্তান, অনাগত সন্তান, তাদের পুরো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর প্রফেসর ফাতেমা আশরাফ। উনি একজন গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেরিশিয়ান, তাই তো, একটু কষ্টকর হয় প্রনাউন্স করতে, এবং উনি ওজিএসবি যে সোসাইটি তার রিসার্চ সেক্রেটারি। আপনাকে স্বাগত। আরো আছেন প্রফেসর তাহমিনা বানু। উনি মূলত চিলড্রেনদের নিয়ে কাজ করেন, বাট এই সূত্রে মাদের বিষয়টা ওনার নজরে রাখতে হয়। আর উনি ডাইরেক্টর ক্রিক্স বলে যে গবেষণা প্রতিষ্ঠান আছে, তার ডাইরেক্টর হিসেবে আছেন। আপনাকেও স্বাগতম। ডক্টর আবু জামিল ফয়সাল, উনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, এবং উনি একই সাথে উনি আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসাবে এসব বিষয়ে কাজ করেন। আপনাকেও স্বাগত। আমরা ধন্যবাদ। শুরু করতে চাই আজকে আলোচনা। আমাদের চতুর্থ একজন প্যানেলিস্ট আছেন, আশা করি কিছুক্ষণের মধ্যে উনি যোগ দিবেন। উনি হচ্ছেন ডক্টর নিজামুদ্দিন। উনি লাইন ডিরেক্টর আমাদের ডিজিএইচএস এ, মাদার চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে উনি উনার দায়িত্বের মধ্যে পড়েন। আমি আশা করছি উনি খুব শিগগিরই আমাদের সাথে যোগ দিন। আলোচনা শুরু করতে চাই একটি ছোট্ট কেস স্টাডি দিয়ে। মাস কয়েক আগে সাতক্ষীরার একটি গ্রামে আমাদের জাতীয় পর্যায়ের একজন নারী ফুটবলার তার সন্তান জন্ম দিয়ে তারপরেই তার গৃহে মারা যান। এটা সবাইকে নাড়া দিয়েছিল। একজন প্রতিভাবান নারী তার অকাল মৃত্যুতে অনেকে এটাতে বসে পড়েছিলেন। আমরাও দেখেছি যে এই যে নারী মৃত্যুর, এই যে প্রসবকালীন মৃত্যুর যে বিষয়টা, এটা নিয়ে আমরা যে কথা বলি, তার অন্যতম একটা উদাহরণ হিসেবে আমাদের চোখের সামনে এটা আছে। প্রথমে আমরা এই এটা দেখতে চাই, এবং এখানে আমরা একটা স্ক্রিনে তার বিষয়টা দেখতে পাচ্ছি। রাজিয়া সুলতানা, 23 বছর বয়স। উনি আন্ডার 18 সাফ ওমেন চ্যাম্পিয়ন ছিলেন, ন্যাশনাল ফুটবল টিমে খেলেছেন, এবং তার পিতার মৃত্যুর পর তিনি নিজেই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। মাসে 8 থেকে 10 হাজার টাকা উনি আহ, অর্জন আহ, অর্জন করতেন। ওনার যেই ঘটনা ঘটেছে সেটা যা দেখতে পাচ্ছি, এটা কি নামিরা, তোমরা কেউ কি এটা বলতে চাও? তোমরা যেহেতু প্রিপেয়ার করেছো, আমাদের একটি
ইউএসসি ফোরামের একটা সেক্রেটারিয়েট আছে পিপিআরসি তে বেসড, তারা এই স্লাইডটা তৈরি করেছে না। জি শিওর। আমি বলো বলো, আই হোপ আমি ইংরেজিতে বললে কারোর প্রবলেম হবে না। সমস্যা নেই, জি, বলো ঠিক বলো। আছে। Okay, thank you, sir. So, we know that between 2000 and 2022, maternal mortality has been reduced by nearly two-thirds, from 441 to 156 deaths per 100,000 live births. But despite that, persistent challenges continue to result in tragedies, such as that of the untimely death of Razia Sultana, a member of the under-19 women's national football team. Razia's story is a sobering reminder of the systemic issues that continue to threaten the lives of expectant mothers in Bangladesh. So here are the key aspects of her case. On 13th March, 3 p.m., Razia first began experiencing labor pains. Later that day, around 7.5 hours later, her condition worsened, but without professional medical supervision, she did not receive the care she needed. On 14th March, 3 a.m., Razia gave birth, but was tragically declared dead due to post-delivery hemorrhaging. Some factors that contributed to her death include pregnancy-related service issues, for example, lack of professional medical supervision, and reliance on perhaps an unskilled midwife, and awareness and education. Her family, including her mother, was unaware of the critical signs and emergency care procedures, and her husband was absent. There are systemic failures too, such as lack of prenatal care. Razia did not receive adequate antenatal care services. She only visited a health camp once for an injection and had 2 ultrasonograms done. Inadequate support from local health services, lack of health worker supervision, inadequate support from family planning departments, and lack of proactive measures from the Bangladesh Football Federation and local authorities. Some other contributing issues include cultural barriers. For example, Razia feared surgery, believing that it might end her football career. Financial constraints. She continued to play football matches while pregnant to finance her brother's medical treatment, and she did not have access to financial aid or assurance from the Bangladesh Football Federation. And in conclusion, we see that Razia's death underscores the severe deficiencies in our healthcare system for expectant mothers, especially athletes from underprivileged backgrounds. Her story calls for better medical supervision, financial support, comprehensive education on prenatal and emergency care. This case is a stark illustration of the entrenched barriers we must overcome to achieve our goal of safe birth and zero preventable maternal mortality. Despite significant strides, maternal malnutrition, lack of awareness about maternal healthcare benefits, abortion-related deaths, inadequate postpartum care, and limited access to healthcare professionals remain critical issues. As we engage in this health debate, let Razia's story be the trigger for change as we strive for a future where no mother has to suffer this fate. Thank you. ধন্যবাদ নামিরা, সুন্দর করে কেস স্টাডি উপস্থাপনের জন্য এবং রাজিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই আলোচনা শুরু করতে চাই। প্রথমে আমি আসতে চাই ডক্টর প্রফেসর ফাতিমা আশরাফের কাছে। আপনি শুনেছেন কিছুটা, কিন্তু এই কেস স্টাডিটা আমরা উপস্থাপন করলাম আমাদের যে কেন এই আলোচনাটা জরুরি সেটা আন্ডারস্কোর করার জন্য। কিছুটা হয়তো ইস্যুস উঠে এসছে, আপনার অভিজ্ঞতায় নিশ্চয় আরো অনেক ইস্যু আছে। আপনি পার্টিকুলারলি ক্লিনিক্যাল সাইড থেকে, প্রেগনেন্সি রিলেটেড সার্ভিস ইস্যুস সাইড থেকে আপনার আপনি যদি বিষয়টা খোলাসা করেন, এবং আমরা একটু সময়ের দিকে নজর রাখবো, 7 মিনিট করে। আশা করছি প্যানেলিস্টরা তাদের এই বক্তব্যগুলো শেষ করতে পারে। প্রফেসর ফাতিমা। ধন্যবাদ জিলুর রহমান স্যার। আজকের এই ওয়েবিনারে উপস্থিত শ্রদ্ধেয় সঞ্চালক, দক্ষ আলোচকবৃন্দ, ইউএসসি ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের সঙ্গে যারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন তাদের সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। শুরুতে বলতে চাই যে আমাদের যে জাতীয় নক্ষত্র, যে কৃতি সন্তানকে আমরা হারিয়েছি, সেই ফুটবলার রাজিয়া সুলতানা এবং সন্তান জন্মের মতো একটি বিষয়কে কেন্দ্র করে আমরা যত মাকে হারিয়েছি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য আমাদের হৃদয়ের গভীর সমবেদনা জানাই। আমরা সবাই জানি যে শিশুর জন্ম একটা পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়, কিন্তু এই গর্ভধারণ সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে মেয়েরা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগে থাকেন, এমনকি মৃত্যুর মতো ঘটনা ঘটে, যেটা আমরা এখন আসলে আজকের দিনে আমরা যেই বিষয়টা নিয়ে আলোকপাত করতে যাচ্ছি। আমরা যদিও জানি যে বাংলাদেশ গত 2 দশকের পরিক্রমায় মাতৃমৃত্যু প্রায় 38% কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এটা যেমন আমাদের একটা সক্ষমতার দিক, কিন্তু এটাও বলবো যে এখনো আমরা সঠিক সেবা এবং দক্ষ সেবার আওতায় সব মাকে কিন্তু নিয়ে আসতে পারিনি বলেই অনেক জীবন ঝরে যাচ্ছে
ঝরে যাচ্ছে আমাদের অনেক আশার সম্পদ এবং সম্ভাবনা। তাই রাজিয়ার সম্ভাবনাময় জীবনের অকাল মৃত্যু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর আমি মনে করি যে এটি একটি বড় আঘাত এবং একটি বড় জিজ্ঞাসা, যে তাহলে আমরা আসলে কি করছি এবং কি করা উচিত আমাদের। আমি একজন ক্লিনিশিয়ান হিসাবে বলবো যে একজন মা যখন প্রেগনেন্ট হওয়ার জন্য ভাবেন, প্ল্যান করেন, তখন থেকেই কিন্তু তার দেখভালের বিষয়টি চলে আসে সামনে। আমরা যদি সবাই সচেতন হই এবং একটা সুস্থ শিশুর জন্মদানের লক্ষ্যে আমরা কয়েকটা ভাগে আমাদেরকে সাজাই, এবং আমরা প্রত্যেকে তার নিজের নিজের জায়গা থেকে, যে মা হবেন সে, তার কাছের মানুষ বা তার স্বামী, তার পরিবার, এই সমাজ, আহ আমাদের যারা চিকিৎসা সেবা দিচ্ছেন তারা, চিকিৎসা কেন্দ্র নির্বাহী কর্মকর্তা বৃন্দ, যারা যারা এই দায়িত্বের সাথে সম্পৃক্ত আছেন, তারা সবাই যদি আমরা আসলে একত্রিত ভাবে ঠিক জায়গায় যার যার কাজটা করতে পারি, তাহলে আজকে যে প্রসঙ্গটা স্যার আপনি বলেছেন যে প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুকে আমরা অবশ্যই ঠেকাতে পারি। তাহলে প্রেগনেন্সি পরিচর্যার বিষয়টাকে আমরা এভাবে যদি ভাগ করে নিই, যে গর্ভধারণের আগের কিছু প্রস্তুতি, গর্ভধারণ কালে কিছু কাজ, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী 1 বছর পর্যন্ত তার দেখভাল করার বিষয়টা, তাহলে আমরা বলতে পারি যে বাচ্চা নেওয়ার আগেই যখন একজন মা প্ল্যান করছেন যে সে বাচ্চা নিবেন, তখন কিন্তু কতগুলো বিষয়ে তার নজরদারি করতে হবে, বা তাকে চিকিৎসকের বা সেবাদানকারীর পরামর্শ নিতে হবে যে বাচ্চা নেওয়ার জন্য তার বয়সটা সঠিক আছে কিনা। আমরা অনেক সময় দেখি যে অনেক কম বয়সে বাচ্চা হচ্ছে, এবং আপনারা জানেন যে আমাদের দেশে এখনো অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সির সংখ্যা অনেক বেশি। যদি বেশি বয়সে বাচ্চা হয় সেটাও সমস্যা। তার শারীরিক ওজন ঠিক আছে কিনা, তিনি রক্তশূন্য কিনা, তার আরো কোনো কমরবিডিটি আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আগেই জানতে হবে। যেমন ডায়াবেটিস থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে। তো সেগুলো যদি থাকে, তাহলে সেটা চিকিৎসা করে নিয়ে কিন্তু কনসিভ করা উচিত। এবং শুধু এটা চিকিৎসা বিষয় বলে নয়, আসলে অ্যাজ এ হোল আমি বলবো যে আমরা যদি একটি ইন্টিগ্রেটেডলি ভাবি যে প্রেগনেন্ট হওয়ার আগেই তাকে বুঝতে হবে যে তার এখন প্রেগনেন্ট হওয়া চলে কিনা, মানে তিনি পারিপার্শ্বিক ভাবে, পারিবারিক ভাবে, অর্থনৈতিক ভাবে আসলে সক্ষম আছেন কিনা, বা তার সাপোর্ট গুলা প্রেগনেন্ট হলে তিনি পাবেন কিনা, চাকরিজীবী মা হলে আসলে সেই চাকরি স্থলটাতে সে কিভাবে পৌঁছাবে। প্রত্যেকটা জিনিসই কিন্তু মা এবং বাচ্চার সুস্থতার সাথে সম্পৃক্ত। যেটা আমরা কিন্তু দেখেছি যে রাজিয়া কিন্তু ফুটবল খেলতে বাধ্য হয়েছেন প্রেগনেন্ট অবস্থায়, এটা আমি মানে ভাবতেই পারি না যে তাকে কতটা কষ্ট মেনে নিতে হয়েছে। এরপরে আসে গর্ভকালীন সময়। গর্ভকালীন সময় আসলে আমাদের দেশে আমরা যেটা চাই যে গর্ভকালীন যে প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তার রেজিস্ট্রেশন হওয়া, সো দ্যাট এদেরকে যেন ট্র্যাকিং করা যায়, এবং সে যখন মিসপিরিয়ড হলো বা সে যখন প্রেগনেন্ট হলো, তখন থেকেই কিন্তু তার একটা চিকিৎসকের পরামর্শে ঢুকে যেতে হবে। কারণ প্রেগনেন্ট অবস্থায় কিছু স্বাভাবিক সমস্যা আছে, সেটা তাকে জানতে হবে। তার পুষ্টির অবস্থাটা বুঝতে হবে, তার শরীরে একটা বাচ্চা তৈরি হচ্ছে, সেই বাচ্চাটার মেধা মায়ের সুস্থতার সাথে সম্পৃক্ত। তার খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, এগুলো বিষয়ে তাকে জানতে হবে। তার পরিবারের নজরদারি বাড়াতে হবে, সাপোর্ট তৈরি করতে হবে। এবং রিস্ক প্রেগনেন্সি যেটাকে আমরা বলি, যে তার এই গর্ভকালীন সময় কোনো ঝুঁকি আছে কিনা, সেই ঝুঁকির বিষয়টা কিন্তু ফাইন্ড আউট করতে হবে। এবং যদি ঝুঁকি থাকে তাহলে তার প্রপার কেয়ার নেওয়া, কোথায় তার কেয়ারটা হবে, সেই বিষয়গুলো জানতে হবে। সিম্পল একটা জিনিস দেখেন, যে কোনো সময় প্রেগনেন্সি কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সি, সব নর্মাল যাচ্ছে, যে কোনো সময় কিন্তু তার একটা ঝামেলা ঝুঁকি হতে পারে, একটা ব্লিডিং ও হতে পারে। তাহলে তার রক্তের গ্রুপ জানা, প্রয়োজনে একটা আর্ন টাইমে তাকে কে রক্ত দিয়ে সাহায্য করবেন সেই মানুষগুলোর সাথে কন্ট্যাক্ট করা, হাসপাতাল থেকে উনি কত দূরত্বে আছেন সেখানে কিভাবে পৌঁছাবেন, এই বিষয়গুলো কিন্তু খুবই তার সুস্থতার সাথে খুব রিলেটেড আমি বলবো। এবং আপনার প্রসবকালীন যে কোথায় তার ডেলিভারি হবে, সেই ডেলিভারি সেন্টারটা ওয়েল ইকুইপড কিনা, তার সার্বক্ষণিক যে বাচ্চা প্রসবের ব্যবস্থাপনা, ফরসেপস ডেলিভারি বা সিজারের ব্যবস্থাপনা আছে কিনা, দক্ষ জনশক্তি আছে কিনা, এবং 24 ঘন্টা সেই সার্ভিসটা আসলে ইনশিওর করা যাবে কিনা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং ডেলিভারিটা আমরা সবসময় চাই যে স্বাভাবিক প্রসব, কারণ আমরা দেখছি যে এখন আমরা প্রতিষ্ঠানে এসে ডেলিভারি হতে বলছি, কিন্তু হয়তো সেখানে সিজারের রেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের সুনজর দিতে হবে, এবং আমাদেরকে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে যারা এই বিষয়গুলি দেখভাল করবেন। ডেলিভারির পরবর্তীতে মায়ের কতগুলো ইমিডিয়েট কেয়ার, যেটা হয়েছে রাজিয়ার জন্য, যে তার কিন্তু ডেলিভারি ভালোভাবেই হয়েছিল, কিন্তু ডেলিভারির পরে পরে যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার জন্য তার শারীরিক প্রস্তুতি ছিল না। আমরা ধারণা করি সে হয়তো একটা রক্তের আয়রন ও ভিটামিন ওষুধও খায়নি, একটা ক্যালসিয়াম বড়িও খায়নি, যার জন্য হয়তো অল্প রক্তক্ষরণে সে বেশি খারাপ হয়ে গিয়েছে। তো এই যে প্রসব পরবর্তী এই চিকিৎসাগুলো যদি আমাদের দিতে হয়, প্রসবকালীন চিকিৎসা দিতে হয়, তাহলে তাকে একটা হসপিটালে এসেই ডেলিভারি হতে হবে। এবং প্রসব পরবর্তী ব্যবস্থাপনা না থাকার জন্য, না নেওয়ার জন্য কিন্তু আমাদের দেশে অনেক আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়, এবং
7% ডেথ রেট কিন্তু এই অ্যাবর্শন রিলেটেড কারণ থেকে। তো আজকে রাজিয়ার যে মৃত্যুটা হলো, সেটা আমরা বলছি যে গর্ভ পরবর্তী বা পোস্টপার্টাম হেমর যে মৃত্যু, এটাই কিন্তু বাংলাদেশে এখন র্যাঙ্কিং এ 1 নম্বর মাতৃমৃত্যুর কারণ, 31%। এবং 2 নম্বর কারণ হচ্ছে এক্লামশিয়া বা উচ্চ রক্তচাপ জনিত ঝুঁকি। তো আমরা যদি শুধু এই দুটোকেও কন্ট্রোল করতে পারি আমাদের প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে, তাহলে আমি আশা করি যে আমাদেরকে রাজিয়ার মতো জীবনকে হারাতে হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ফাতেমা আশরাফ। আপনি পুরো বিষয়টার প্রসেস, প্রি বার্থ, বার্থ এন্ড পোস্ট বার্থ সব বিষয়গুলো উঠিয়ে এনেছেন। এখন আমি প্রফেসর আবু জামিল ফাইসালকে আমন্ত্রণ করব। আপনি পাবলিক হেলথ এক্সপার্ট দৃষ্টিকোণ থেকে এই বিষয়টার মধ্যে কোথায় গ্যাপ দেখছেন, কোনগুলোতে আমাদের নজর দেওয়া উচিত, আপনার যদি বক্তব্যটা দেন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পুরো ঘটনাটার সম্পর্কে আগেও শুনছিলাম এবং আজকে যে নামিরা যে প্রেজেন্ট করলো সেটাও শুনলাম। এখানে আমাদেরকে জনস্বাস্থ্যের দিক থেকে বেশ আমি 4টা জিনিসের প্রতি আমি সবাই বলবো, এবং সেই 4টা জিনিসের প্রতি নজর দেওয়া শুধুমাত্র দায়িত্ব আছে, মানে এখানে যারা যারা শুনতেছে তাদেরও দায়িত্ব আছে, এবং দায়িত্বটা কোথায় সেটাও আমি বলবো। প্রথম হলো, আমি ছোট্ট একটা তথ্য দেই যে পোস্টপার্টাম হ্যামোরেজের জন্য এখনো প্রায় 31% মহিলা মরে যায়। মানে পোস্টপার্টাম মানে মানে ডেলিভারির পরে যে রক্তক্ষরণ হয় সেটার জন্য। কিন্তু 2022-এ আমাদের সরকারি বিবিএস এর তথ্য অনুযায়ী তারা কিন্তু এখন রক্তক্ষরণ মানে পোস্টপার্টাম রক্তক্ষরণ এবং অ্যান্টিপার্টাম মানে মানে গর্ভ হওয়ার পর, সন্তান জন্ম হওয়ার আগেও রক্তক্ষরণে কিন্তু মহিলারা মারা যায়। তো সেই দুটোরই কিন্তু তথ্য এখন আছে। মানে আমাদের কাছে এখন তথ্য হইল যে পোস্টপার্টাম হ্যামোরেজিম বিবিএস এর তথ্য, আর 9.2%। মানে দুটোকে যোগ করলে ওই পোস্টপার্টাম হ্যামোরেজ আগে যে 31 ছিল এখন কিন্তু 38% মারা যাচ্ছে। এবং সবচেয়ে ভয়ের কারণ হলো যে এই রক্তক্ষরণের মধ্যে অ্যাবর্শন ডেথও আছে। এবং অ্যাবর্শন ডেথ 2010-এ যে আমরা যে সার্ভিস ছিল, সার্ভে করা হয়েছিল তখন ছিল 1%। 2016-তে এসে সেই 1% বেড়ে গিয়ে হলো 7%। আর এখন বিবিএস এর এই এখনকার হালের এই তথ্য বলছে যে এই অ্যাবর্শন ডেথ হচ্ছে 14.45%। দেখেন আমাদের মানে সমস্যা কিন্তু ক্রমশই কিন্তু বিভিন্ন দিকে ছড়াচ্ছে। ইভেন আমাদের এই বিবিএস এর তথ্যে বলছে যে ধনুষ্টঙ্কার মহিলারা প্রসবের পরে বা প্রসবের ঠিক আগ মুহূর্তে ধনুষ্টঙ্কার জন্য মারা যাচ্ছে প্রায় 5%। মানে মানে হলো যে অ্যান্টিনেটাল কেয়ার ঠিক মতো হয় না। অ্যান্টিনেটাল কেয়ার না হলে পরে ফাতেমা আশরাফ উনি যা বললেন যে তার হতে সে মরে গেল। এবং ওই অ্যান্টিনেটাল কেয়ার না হওয়াতে ওই টিটেনাস টক্সিক দেওয়া হয় নাই, দেওয়া হচ্ছে না। ওয়ারেস এটা কিন্তু সরকারের একদম খুবই সাংঘাতিক রকম একটা। ফয়সাল, আপনার কানেকশনটা মনে একটু দুর্বল। আমরা অন্যরাও কি ডক্টর ফয়সালকে শুনতে পাচ্ছেন? আর কেউ? স্যার, আমরা শুনতে পাচ্ছি না ওনাকে। হ্যাঁ, ডক্টর ফয়সাল আটকে আছেন। আচ্ছা, আমরা উনি হোক, এর মধ্যে আমি আহ মানে আচ্ছা, ডক্টর ফয়সাল, আপনার কথার মধ্যে কিছুক্ষণ আমরা শুনিনি। আপনি একটু বলছিলেন যে আহ, আপনি যদি গত 1 মিনিটের বক্তব্য আবার একটু বলেন। জি, হ্যাঁ, জি 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 আমি বলছি।
মানে আমি আমি বলতে চাচ্ছিলাম যে মানে রক্তক্ষরণ তো একটা বড় কারণে তো মারা যাচ্ছে, অ্যাবর্শনের জন্য মারা যাচ্ছে, ধনুষ্টঙ্করে মারা যাচ্ছে, কিন্তু মারা যাওয়ার সময়গুলো কোন সময়? একটা হলো বেশি অংশ মারা যায় যে বাড়িতে সেই মহিলা নিজে এবং তার আত্মীয় স্বজন কেউই আইডেন্টিফাই করতে পারে না যে তার একটা সমস্যা হতে যাচ্ছে, যেটা নাকি এর বেলাও হয়েছে, যে কেউ আইডেন্টিফাই করতে পারে না যে তাকে ঠিক মতো হাসপাতালে নিয়ে যেতে হবে। ও আইডেন্টিফিকেশনের অভাবে ওই বাড়িতেই মহিলা মারা যাচ্ছে। 2 নম্বর হলো ট্রাভেলের সময় মারা যাচ্ছে। ওই যে যেহেতু রাত্রেবেলা ঘটনা ঘটে, তো রাত্রেবেলা কোনো ট্রাভেলের ঠিক মতো কোনো বন্দোবস্ত হয় না বিধায় ওই ট্রাভেলিং এর সময় মারা যায়। এবং তৃতীয়ত সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা হলো যে অনেক কষ্টে যদি মানে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায়ও, তখন ওখানে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ঠিক যা মানে ঔষধপত্র, অক্সিজেন, ব্লাড, স্যালাইন ইত্যাদি এইগুলোর অভাবে ওইখানে মানে রোগী মারা যায়। মানে আমাদেরকে মানে কারণগুলোর দিকে নজর দিতে হবে, আবার এই আমাদের যে এই যে অবস্থাতে কেন মরে যাচ্ছে সেটা দিকে দেখতে হবে। আমাদের এই ঘটনাতে একটা জিনিস দেখা গেছিল যে অ্যাওয়ারনেস ছিল না। এটা হলো যে ডক্টর ফয়সাল, আমরা আবার ওর ফিরে আসবো। ফ্যামিলিতে বলেন, আপনি শেষ করেন। অ্যাওয়ার ছিল না যে এরকম আপনার লাইনটা একটু দুর্বল। আমরা আবারও আপনাকে নিয়ে আসবো পরে। অ্যাওয়ারনেস এর কথা দিয়ে আপনি শেষ করছিলেন। আমি এবারে আমন্ত্রণ জানাতে চাই প্রফেসর তাহমিনা বানু। আপনি তো নানা ধরনের রোগীর সাথে ডিল করেন হবে, গ্রামে এবং আমাদেরকে মানে শহরে। সাংঘাতিক ভাবে কাজ করতে হবে। আচ্ছা আমি 4 ডক্টর নম্বরটা ফয়সাল। বলে শেষ। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর ফয়সাল। এবারে আমি প্রফেসর তাহমিনা বানুকে আমন্ত্রণ করছি। আপনি দি সোশ্যাল ডাইমেনশন, এই যে পুরো ইয়েটা দেখলেন, আপনার দৃষ্টিতে কোন বিষয়গুলোর উপর দিকে আমাদের নজর দেওয়া উচিত? প্রফেসর তাহমিনা বানু। ধন্যবাদ। আমি তো একজন শিশু সার্জন, তো আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। শিশু সার্জার শিশু সার্জন শিশুরা যখন আমার কাছে আসে সার্জারির জন্য, তখন আমরা তাদের মায়েদের কিছু ইনফরমেশন নেই। তো ওখানে এই ইনফরমেশনে দেখা যাচ্ছে যে মায়েদের বয়স 13 থেকে 19 বছরের মধ্যে হচ্ছে 20%। মায়েদের বয়স 19 থেকে 45 বছরের মধ্যে তাদের মায়েদের বয়স হচ্ছে 76%। আর 6% আছে যারা বলতে পারেন না ওনাদের বয়স এক্স্যাক্টলি কত। তো এই মায়েদের যে বয়স, প্রফেসর ফাতিমা আশরাফ অলরেডি বলেছেন, খুব আর্লি প্রেগনেন্সি, বাল্য বিবাহ আমরা যেটা বলি সেটা, অথবা খুব দেরিতে মা হওয়া, দুটারই আহ, ক্ষতিকর প্রভাব আছে। বেসিক্যালি বেশি হচ্ছে যদি খুব আর্লি প্রেগনেন্সি হয়। যেরকম আমার কিছু পেশেন্টের মায়েদের বয়স 13 বছর ছিল, এবং তারা নিজে তখনও তারা কিন্তু শিশু হিসাবেই কাউন্টেড হয়। তো ও এদের বাচ্চা হতে গিয়ে অনেক প্রবলেম হয়, এই বাচ্চাগুলা অপরিপক্ক হয়, এরা জন্মগত ত্রুটি এদের অনেক বেশি থাকে। তো আমি আহ, এটা আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। মায়েদের বয়স একটা ফ্যাক্টর যেটাতে সেফ বার্থ এবং প্রিভেন্টেবল ম্যাটারনাল মর্টালিটি করার এদিকে নজর দিতে হবে আমাদের। আরেকটা যেটা হচ্ছে আমার যে মায়েরা, বাচ্চাদের মায়েরা, তাদের 41% হচ্ছে ডেলিভারি হয়েছে বাই সিজারিয়ান সেকশন। এই সিজারিয়ান সেকশনের কজ মানে কেন সিজার, সেটাও আমরা জিজ্ঞেস করি। ওটাতে দেখা যাচ্ছে যে জেনুইন কজ অনেক আছে। যেরকম আমার চেয়ে প্রফেসর ফাতিমা আশরাফ এটা আরো ভালো বলতে পারবেন। আপনাদেরও অনেকের, আমাদের যারা শুনছেন তাদেরও নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে। তো আমরা দেখেছি যে 2% মা নিজেরাই নর্মাল ডেলিভারি করতে ভয় পান। ওনারা নিজেরাই অপশন দিয়েছেন যে ওনারা
সিজার করতে চান, সিজার বা বেবি ডেলিভারি করতে চান বা সিজারিয়ান সেকশন। কিন্তু একটা 11% মায়েদের কাছে আমি জিজ্ঞেস করেছি কেন আপনার সিজার হলো, ওনারা বললেন যে ডাক্তার বলছে। কোনো এক্সপ্লেনেশন দেয়া হয় নাই ওনাদেরকে যে এই কারণে আপনার সিজার করতে হচ্ছে। আমার মনে হয় এই জিনিসটা আমাদের অবস্টেট্রিশিয়ান কলিগসরা যদি একটু নজর দেন, তাহলে অনেক মা এই যে যে ভয় পাচ্ছিল যে রাজিয়া, এই ভয় এগুলো হয়তো কাটায় উঠতে পারবে। আর আরেকটা হচ্ছে আমার যে পেশেন্ট তাদের আমরা জিজ্ঞেস করি মা বাবার মধ্যে কোনো রক্তের সম্পর্ক আছে কিনা। তো দেখা গেল আমাদের 9% অফ আওয়ার মাই পেশেন্টস মাদার অ্যান্ড ফাদার ইজ ব্লাড রিলেটেড। এবং এই কনস্যাঙ্গুইনিটিতে কিন্তু দেখা যায় যে এদের অনেকের জন্মগত ত্রুটি নিয়ে অনেক বাচ্চা জন্মায়, যেগুলো অনেক কমপ্লেক্স, ডেলিভারির সময় অনেক প্রবলেম হয়, ডেলিভারির পরেও হয়, মানসিক ভাবেও এরা অনেক সময় অবসাদগ্রস্ত কিংবা ডিপ্রেশন এইসবে চলে যায়। আমরা কিছুদিন আগে পেপারে দেখেছি যে একজন মা তার বাচ্চাকে, 7 দিনের বাচ্চাকে সাততলা থেকে ফেলে দিয়েছে। এরকম আমার কিছু পেশেন্ট আছে যাদের মায়েরা বয়সও কম, তাদের সিজারও হয়েছে এবং বাচ্চাটা জন্মগত ত্রুটি নিয়ে জন্মিয়েছে। তখন আহ আশেপাশের মহিলারা আমাকে ডেকে বলল যে এই বাচ্চাটাকে মাটা মেরে ফেলতে চাচ্ছে, গলা টিপে ধরেছে। তো এই জিনিসগুলাতেও আমাদেরকে নজর দিতে হবে। আর আরেকটা হচ্ছে, আমি আরেকটা যেটা সবার স্পেশালি আমাদের গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ান কলিগদের কাছে বলবো, সেটা হচ্ছে প্রিন্যাটাল যে আল্ট্রাসাউন্ড করা হয়। এখন আমরা দেখেছি রাজিয়ারও প্রিন্যাটাল আল্ট্রাসাউন্ড করা হয়েছে। তো আল্ট্রাসাউন্ড এখন অলমোস্ট উপজেলা লেভেল পর্যন্ত সবারই করা হয়। এই প্রিন্যাটাল আল্ট্রাসাউন্ডে অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চার গর্ভস্থ বাচ্চা কিংবা ভ্রূণের অনেক জন্মগত ত্রুটি ধরা পড়ে আল্ট্রাসাউন্ডের মধ্যে। কিন্তু এটা আপনার তখন কিন্তু মা বা প্যারেন্টসদেরকে অনেকে অনেক সরি টু সে অনেক অবস্টেট্রিশিয়ান ওনাদের কাছে এটা এক্সপ্লেইন করেন না যে আপনার বাচ্চা এরকম, এটা হতে পারে। যেরকম কিছুদিন আগে একটা একটা কাপল আসছে, তাদের বাচ্চার আমরা বলি মেনিঙ্গোমাইলোসিল, যাতে এটা নার্ভাস সিস্টেমের একটা জন্মগত ত্রুটি। তার হাইড্রোকেফালাস ছিল, হাত অর্ধেক ছিল। তো এই বাচ্চাকে যখন ফার্স্ট ট্রাইমেস্টারে কিংবা আর্লি সেকেন্ড ট্রাইমেস্টারে এটা ধরা পড়েছিল প্রিন্যাটাল আল্ট্রাসাউন্ডে, এটা কিন্তু উনি টার্মিনেট করার কথা অ্যাটেন্ডিং অবস্টেট্রিশিয়ান হয়তো বলতে পারতেন। ওনারা এখন বাচ্চাটাকে নিয়ে খুবই আপসেট, অনেকগুলা মাল্টিপল সার্জারি লাগছে। তো মা হিসেবে উনি নিজেকে দায়ী করছেন যে কেন আমি এরকম করলাম সেটা। তো আমার মনে হয় যে ঠিক। অ্যাজ এ চিলড্রেন চাইল্ড সার্জন আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ফোর্থ প্যানেলিস্ট কি যোগ দিয়েছেন? নামিরা, কেউ কেউ কি বলতে পারছেন? নামিরা বা স্যার ইতিশাম? বলতে পারছি না। আচ্ছা, ডক্টর উনি নিজাম, তো আপনি কি যোগ দিয়েছেন? ডক্টর নিজাম, আপনি কি যোগ দিয়েছেন? স্যার হ্যালো, আমি আমি ওনাকে জি স্যার, টেলিফোনে জানাইছি স্যার জি যোগ স্যার, দেওয়ার জন্য স্যার। জি স্যার, জি আচ্ছা, স্যার, আমি দিচ্ছি স্যার। ও হ্যালো আচ্ছা স্যার, আচ্ছা আসসালামু আচ্ছা, আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আপনি জানি না কতদূর শুনতে পেরেছেন এই আলোচনা এই পর্যন্ত। মানে এই যে পুরো বিষয়টা আমাদের সেফ বার্থের যে প্রিনেটাল ডেলিভারি, যে আপনার পোস্টনেটাল যে কেয়ার, সেখানে আমরা দেখলাম যে সার্ভিস গ্যাপস আছে, অ্যাওয়ারনেস গ্যাপস আছে, আবার ইয়েও আছে আপনার সোশ্যাল ফ্যাক্টরস গুলো, বিষয়গুলো আছে। আপনি তো সে অর্থে সরকারি এই বিষয়টার দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আপনার দৃষ্টিভঙ্গিটা এখানে জানতে চাচ্ছি। এবং আমরা কিন্তু শুরু করেছিলাম একটা কেসটা দিয়ে, রাজিয়া সুলতানা বলে একজন নারী ফুটবলার,
জন্ম দেওয়ার পরেই পোস্টপার্টাম হেমোরাজিং এ মারা যান সাতক্ষীরায়। আপনার বক্তব্যটা এখন শুনতে চাচ্ছি, ডক্টর নিজাম। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যারা যুক্ত হয়েছি আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। স্যার আমরা তো মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করি, সবাই সম্পৃক্ত, সরকারি বেসরকারি যারা নীতি নির্ধারক আছেন এবং বা যারা আমাদেরকে ডেভেলপমেন্ট পার্টনার সহযোগিতা করেন তারাও আছেন। বা আমরা আসলে একটা মৃত্যু আমরা কামনা করি না বা ঘটুক এটা আমরা চাই না আমাদের অবহেলাজনিত। এখানে স্যার মাতৃস্বাস্থ্যের স্বাস্থ্য সেবা বিভাগ দেখে, এটা স্বাস্থ্য অধিদপ্তর, আর একটা হচ্ছে স্যার ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর। দুই অধিদপ্তরে কিন্তু এই মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করে, তার সাথেই ডেভেলপমেন্ট পার্টনাররা কাজ করে। বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে বিদ্যমান স্যার, এতে কিন্তু সবকিছুই আসলে বলা আছে এবং নিয়ম কানুন বা নীতি সবই আছে, কিন্তু আমরা যারা বাস্তবায়ন করি সেখানে কিছু গ্যাপ আছে, যেটা স্যার আমি গত 2-3 দিন ধরে মিটিং হচ্ছে, সেখানে আমরা আগে বলতাম যে যে কোনো কাজের জন্য 3টে জিনিস প্রয়োজন, ম্যান, মানি, ম্যাটেরিয়ালস। এখন যেটা হচ্ছে যে আমরা মেন্টালিটিটাও আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট। এটা কেন বলছি স্যার আমি একটু বলি, যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স সেখানে এবং ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে আমাদের গাইনি কনসালটেন্ট আছে, অনেক জায়গায় নাই বা মেজরিটি ডিস্ট্রিক্টে মোটামুটি আছে, নাই বললেই এটা ভুল হবে, কিন্তু উপজেলায় অনেক জায়গায় সংকট আছে। কিন্তু তারা দেখা যাচ্ছে যে সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত কোনোভাবে সার্ভিস দেয়, বিকেলে এবং রাত্রে থাকে না। বেশিরভাগ কেসে আসে আসলে বিকেলে এবং রাত্রে। সকালে যারা আসে তাদেরকে অ্যাড্রেস করা হয়, এবং বিকেলে এবং রাত্রে যখন কোনো জটিল রোগী আসে সেটা আসলে প্রপারলি অনেক জায়গায় অ্যাড্রেস করা হয়, কারণ বিকেলে এবং রাত্রে কনসালটেন্টরা থাকেন না, এবং গাইনি ওয়ার্ডও যে কোনো একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকে। তখন যদি জটিল রোগী আসে তখন হয়তো রেফার করে, তখন হয়তো যে এই ব্যাপারে অভিজ্ঞ না সে হয়তো এই কাজটা করে। এই জন্য বললাম যে আমাদের যারা কনসালটেন্ট আছে, স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা বলেন আপনি। স্যার আমাদের যারা কনসালটেন্ট আছে এরা যদি স্যার আসতেন, মানে বিকেলে বা রাত্রে একবার অন্তত রাউন্ডে দিতেন, বা কাউকে অ্যাসাইন করে দিতেন যে তুমি দেখবা, আমাকে মোবাইলে হোক যেভাবে হোক আমার থেকে একটা ডিকটেশন নিবা, তাইলে হয়তো অনেক কেস অ্যাড্রেস করা সম্ভব হতো। এই একটা বিষয়। নাম্বার 2 হচ্ছে যে আমাদের অ্যানেস্থেটিস্ট অনেক জায়গায় খালি, এই পদগুলো আসলে পূরণ হচ্ছে না। আর যেটা আমরা প্রত্যেকটা মিটিং এ সচিব স্যার, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং ডিসি স্যার, এই বিষয়গুলা ওনাদের সামনে আমি উত্থাপন করেছি যে স্যার আমার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে পেয়ারের সংকট। আমাদের উপজেলাগুলো এখন ম্যাক্সিমাম উপজেলার যে ইউসি সার্ভিস আছে সেই সার্ভিসটা বিদ্যমান, কম্প্রিহেন্সিভ ইউসি যেখানে ব্লাড গ্রুপিং এবং সিজার করা হয় সেটা হয়তো সব জায়গায় নাই, সেখানেও গ্যাপ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা স্যাররা আমাদের নির্দেশনা দিচ্ছে যে পরবর্তী ওপিতে আমরা কিছু টাকা ধরছি যে আমরা কনসালটেন্ট হায়ার করবো, যাতে উপজেলা এবং ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা সেবাটাকে 24 আওয়ার্স করতে পারি। অর্থাৎ বিকালে এবং রাত্রে যদি রুগী আসে প্রয়োজন হয় আমরা কনসালটেন্ট হায়ার করি, যদিও এটা এখনো ফাইনাল হয়নি। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যে 24/7 সার্ভিসটাকে চালু রাখা। এখন স্যার আমাদের উপজেলাতে মিডওয়াইফ আছে, মিডওয়াইফরা সার্বক্ষণিক থাকে, সকাল দুপুর রাত্রে থাকে, তারা প্রপারলি রোগীর গাইড করে এবং নির্দেশনা অনুসারে কাজ করে, কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে নাই। সেখানে যেহেতু আমাদের কনসালটেন্ট আছে, সিনিয়র স্টাফ নার্স আছে, তারা স্যার যেখানে গ্যাপটা কোথায়, দীর্ঘদিন থেকে স্যার আমরা সেবা দিচ্ছি, এএনসি সেবা
যেহেতু মিনিমাম 4টা, আমরা শুধু এএনসির কথা বলছি স্যার। শুধু এএনসি তে সব আমরা আইডেন্টিফাই করতে পারি না, আমাদের কোয়ালিটি এএনসি লাগবে স্যার। এটাই আমরা বলছি যে কোয়ালিটি এএনসি যদি আমরা এনশিওর করতে পারি, তাইলে রিস্ক ফ্যাক্টর আমরা আইডেন্টিফাই করতে পারি এবং মাকে সঠিক জায়গায় তার সেবা নেওয়ার জন্য তাকে অ্যাডভাইস দিতে পারি। এই কোয়ালিটি এএনসির জন্য রোগী মাকে পরীক্ষা করা, লিপিবদ্ধ করা এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা, হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিং, সুগার বা আলট্রাসোনোগ্রামও অনেক ক্ষেত্রে লাগে রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। এই বিষয়টা নিয়ে আমরা এখনো প্রপারলি কোয়ালিটি এএনসি আমাদের খুবই কম, অ্যাবাউট 21%। এটা খুবই কম। এই কোয়ালিটি এএনসি যদি স্যার আমরা দিতে পারি, তাইলে প্রত্যেক মাকেই আমরা গেস করতে পারবো যে সে আসলে কোন দিকে রান করতেছে, তাইলে প্রপার জায়গায় দিয়ে তার সেবা করতে পারবো, নিতে পারবো। আমাদের ফ্যাসিলিটি গুলাকে আমরা রেডি রাখার জন্য স্যার চেষ্টা করে যাচ্ছি। আর সামনে হয়তো আমাদের 5th OP-তে আমার মনে হয় ফ্যাসিলিটি রেডিনেস 100% থাকবে, কিন্তু ডাক্তার যে থাকে না বা আসে না, এই বিষয়টা তো স্যার আমি লাইন ডিরেক্টর হিসাবে আমার পক্ষে একা সম্ভব না, না, তা তো সবাই বটে। করতে হবে স্যার। স্যার একটা জিনিস বলি, আমি সংক্ষেপ করতেছি স্যার। হ্যাঁ। স্যার এখানে আমরা ফ্যামিলি প্ল্যানিং এবং হেলথের কোঅর্ডিনেশনটাকে বাড়ানোর জন্য সচিব স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয় নির্দেশনা দিচ্ছে যে কিভাবে কোঅর্ডিনেশন বাড়া যায় যাতে আমরা সবাইকে অ্যাড্রেস করতে পারি। তা নাইলে স্যার আমরা এই যে মাতৃস্বাস্থ্য নিয়ে যত সার্ভিসই দিই না কেন, যত কথাই বলি না কেন, আমার মনে হয় আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারবো না। আমরা যদি এই সার্ভিসটাকে বাড়াইতে চাই, তাইলে আমাদের এখন আহ, আছে, আমাদের এখন বাজেট মোটামুটি আছে, আমাদের লজিস্টিকও আমাদের আছে, আমাদের এখন মানসিকতার পরিবর্তন লাগবে। এবং লেবার রুম প্রটোকল আমরা স্যার নতুন করে করতেছি, যে লেবার রুম প্রটোকলটা যদি আমরা স্ট্রিক্টলি ফলো করি, তাইলেই আমরা এই প্রপারলি মাকে অ্যাড্রেস করতে পারবো। ডেলিভারিটা একটা সেফ ডেলিভারির জন্য লেবার রুম প্রটোকলটা খুব ইম্পর্টেন্ট স্যার। আমরা উপজেলার নিচে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে শুধু এএনসি করতে পারি, সেখানে যদি ডেলিভারিটা আমরা রাখি, তাইলে সময় অসময় রেফার করা লাগবে এবং জটিলতা হবে, মৃত্যু হবে। আর রেফারেল সিস্টেমটাও স্যার আমরা ইমপ্রুভ করার জন্য এবার ডিএলআই তে অন্তর্ভুক্ত হয়েছে স্যার। আপনারা তো জানেন ডিএলআই তে অন্তর্ভুক্ত হইলে Right. ওটা আরো বিগরাস কাজ করা লাগবে এবং নথিভুক্ত করে ডিআইএস2 তে আসতে হবে। জি, তাহলে এই কাজগুলো যদি আমরা সমন্বিত ভাবে করতে ঠিক পারি, আছে। স্বাস্থ্য এবং ফ্যামিলি প্ল্যানিং, তাইলে আমরা আশা করি যে আমরা মাতৃমৃত্যুকে অ- সঠিকভাবে অ্যাড্রেস করতে পারবো। স্যার অসংখ্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ওকে ডক্টর নিজাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। অসংখ্য ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ যোগ দিয়েছেন, যেমন মেন্টালিটি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু তুলে এনেছেন। কোয়ালিটি এএনসির কথা, আমরা এনসি বাট কোয়ালিটি এএনসির কথা তুলেছেন। মোস্ট জি স্যার। ইম্পর্টেন্টলি আপনি কোঅর্ডিনেশনের বিষয়টাকেও খুব গুরুত্ব দিয়েছেন। তো আমি মনে করি যে আমাদের 4জন প্যানেলিস্ট থেকে আমরা এক ধরনের সার্বিক ইয়ে পেলাম, যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমাদের পুরো বিষয়টা কি, এই যে সেফ বার্থ এবং যে আমাদের জিরো প্রিভেন্টেবল ম্যাটারনাল মর্টালিটি, এটা এটার মধ্যে আমাদের ইস্যুজ এর মধ্যে সার্ভিস গ্যাপস ইস্যু আছে, এখানে অ্যাওয়ারনেস গ্যাপস ইস্যু আছে, এখানে আপনার সোশ্যাল গ্যাপসও আছে, এবং এখানে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন পর্যায়ে কোঅর্ডিনেশন ইত্যাদি এইসব গ্যাপসও বড় ধরনের ইস্যু হিসেবে এসছে। এখন আমরা তো এক ধরনের ল্যান্ডস্কেপটা পেলাম, এই সার্বিকভাবে সেফ বার্থে কি মূল বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো শুনলাম। এখন আমরা একটু সময় বেশি নয়, আমরা কিছুক্ষণ সময় ব্যয় করতে চাচ্ছি, যে এই সেগমেন্টের নাম দিয়েছি ডিবেট। এটা আমরা দু একটা ইস্যু নিয়ে আমি 2 মিনিট করে আপনাদের থেকে হয়তো, অথবা সিরিয়ালি বলার দরকার নাই, যিনি আগে বলতে চান আপনি একটু দয়া করে হাত তোলার একটা ইয়ে আছে, রিয়াকশন
বাটন দিলে ওখান থেকে দেখতে পাবো। মানে আমি যেমন একটি বিষয় এসছে যে 31% এই পোস্টপার্টাম হেমোরাজিং এর জন্য ইয়ে হচ্ছে। এই এই যে এই বিষয়টাকে আমরা মানে এটার জন্য তো একটা অন্যান্য সব কারণগুলো হয়তো এখানে জড়িত, যে আমাদের সার্ভিস গ্যাপ আছে, অ্যাওয়ারনেস গ্যাপস আছে, ইত্যাদি ইত্যাদি। বাট এখানে কি আর কোনো পার্টিকুলার ইস্যু আছে কিনা, যেটা ডক্টর ফয়সাল আপনি যদি এটা একটু বলেন। জি, থ্যাংক ইউ স্যার। এইখানে যেহেতু এখনো বাড়িতে ডেলিভারি হচ্ছে, এটা কিন্তু বাড়িতে ডেলিভারি হইলে এই পোস্টপার্টাম হ্যামোরেজ কমানোর জন্য বা হ্যামোরেজ হবে না এরকম কিন্তু ট্যাবলেট আছে, যেটা খাওয়াইলে পরে সেই মহিলার রক্তক্ষরণ হবে না। এটা কিন্তু সবাই ট্যাবলেটের নাম কি বলবেন? ট্যাবলেটের নাম? মিজোপ্রস্টাল ট্যাবলেট, মিজোপ্রস্টাল। আচ্ছা এবং এটা ফাতেমা আপা ওনারা সবাই জানেন। কিন্তু ঘটনা হলো যে এই ট্যাবলেটটা ওই মহিলা, গর্ভবতী মহিলার হাতে পৌঁছানো হয় না এবং ঠিক মতো এটাকে তদারকি করা হচ্ছে না। এবং এটা ফ্যামিলি প্ল্যানিং এর ওয়ার্কাররা হাতে, মানে তাদের হাতে আছে। তো এর জন্য আবার কিছু মিসকনসেপশনও আছে। মিসকনসেপশন হলো, যেহেতু ফ্যামিলি প্ল্যানিং এর লোকেরা দেয়, ওয়ার্কাররা দেয়, সেই জন্য মানে মানুষের মধ্যে একটা হলো যে এই বড়ি যে দিচ্ছে হয়তোবা এই মহিলার আর পরবর্তীতে সন্তান হবে না, সেজন্য বড়িটা পাওয়া সত্ত্বেও খায় না। তো মানে আচ্ছা এইখানে আমাদেরকে সামাজিকভাবে ওই যে অ্যাওয়ারনেস রেজিং এর মধ্যে এটা একটা ভালোভাবে যোগ করতে হবে। আচ্ছা, চমৎকার চমৎকার। But এইখানে আমি একটু ডক্টর নিজাম থেকে জানতে চাচ্ছি, এই যে ট্যাবলেট একটা আছে, সেটা হয়তো এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা কি? এই যে অবশ্যই এটা ডিল করছে ফ্যামিলি প্ল্যানিং সেগমেন্টটা, এবং এখানে যে আপনারা কি এটা শুনেছেন এই বিষয়টা, যে যেহেতু ফ্যামিলি প্ল্যানিং এর লোকজন দেয়, এক ধরনের মিসকনসেপশন আছে যে এটার ফলে আর সন্তান হবে না, এই ধরনের সামাজিক ধারণাগুলো কি আপনাদের কানে পৌঁছেছে? ডক্টর নিজাম যদি একটু বলেন 1-2 মিনিটের মধ্যে, আপনি যদি থাকেন। ডক্টর নিজাম কি শুনছেন? আচ্ছা, উনি হয়তো সাথে নেই। ডক্টর ফাতেমা, আপনি কি এখানে কিছু অ্যাড করতে চান এই পার্টিকুলার বিষয়টা? জি স্যার, হ্যালো স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার ও এখানে আচ্ছা আচ্ছা, এক মিনিট ফাতেমা, ডক্টর নিজাম যোগ দিয়েছেন, আপনি বলেন একটু। আপনি প্রশ্নটা শুনেছেন আশা করি। না স্যার, আমি প্রশ্নটা শুনিনি, আমি একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবারও বলছি। যে ইয়েতে ডক্টর ডক্টর রাস্তায় তো এই ফয়সাল, জন্য স্যার। হ্যাঁ, ডক্টর ফয়সাল একটা পয়েন্ট তুলে এনেছেন। এই যে যেহেতু ঘরে অনেক এখন আমাদের হোম ডেলিভারি অনেকাংশে হচ্ছে, এবং এই হ্যামোরাজ, পোস্টপার্টাম হ্যামোরাজ বন্ধ করার জন্য একটা অ্যাভেলেবল ট্যাবলেট আছে, ডিজোপ্রস্টাল, আমি যদি শুনে থাকি ঠিক মতো। কিন্তু এটা বিতরণ করার দায়িত্ব জি আছে স্যার, স্যার আমি ফ্যামিলি বুঝছি স্যার, প্ল্যানিং। তাহলে আমি একটু বলি বলি স্যার। বলেন বলেন বলেন। স্যার স্যার যেটা পোস্টপার্টাম হিমোরেজ হচ্ছে, যে মিসোপ্রস্টাল ট্যাবলেট, এইটা স্যার আমরাও সরবরাহ করি এবং ফ্যামিলি প্ল্যানিং সরবরাহ করে। এবং এটার জন্য আসলে বাড়িতে যাদের ডেলিভারি হচ্ছে তাদের ক্ষেত্রে এই জটিলতাটা হচ্ছে, বেশি প্রপারলি অ্যাড্রেস করা যাচ্ছে না, যেহেতু বাড়ি থেকে তারা আসতেছে না, অথবা কোনো রিমোট এলাকায় আছে বা রাত্রে হলো হঠাৎ করে, তখন তো এটা অ্যাড্রেস করার জন্য আমরা চাচ্ছি যে কোনো ডেলিভারি যাতে বাড়িতে না, না সেটা সরকারি হোক হ্যাঁ, বেসরকারি হোক বাট যে ডক্টর কোনো নিজাম, প্রতিষ্ঠানে হোক। ডক্টর নিজাম, মানে একটা একটা জি বলছি স্যার। যে জি স্যার। আমরা তো সবাই চাচ্ছি যে আপনি যেটা বললেন ইনস্টিটিউশনাল ডেলিভারি হলে একদিকে সেফ থাকছে, কিন্তু যেহেতু এই শতভাগ ওই পর্যায়ে পৌঁছতে এখনো সময় বেশ কিছু বাকি আছে, ঘরেও হচ্ছে, সুতরাং ওই বাস্তবতা মাথায় রেখে এই বিষয়টা, এই যে পোস্টপার্টাম হ্যামোরেজিম বন্ধ করার যে একটা সহজ একটা আহ, সমাধান আছে, এইটাকে কি আরেকটু প্রায়োরিটাইজ করা যায় কিনা আপনাদের কর্মকাণ্ডে? জি স্যার, আমরা
আমরা এই মানে ফিফথ ওপিতে যাতে এই ওষুধগুলো আরো মানে সাপ্লাইতে কোনো ইন্টারাপশন না হয় সেটা আমরা এনশিওর করার চেষ্টা করবো। স্যার আমাদের ফোর্থ ওপিতে কিছু সমস্যা হয়েছে, লাস্টে দুইবার এক্সটেনশন হয়েছে, নো কস্ট এক্সটেনশন। আচ্ছা আমাদের তেমন বাজেট ছিল না, আমরা ডেভেলপমেন্ট পার্টনারদের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। কিছুটা আমাদের গভর্নমেন্ট তখন আর খরচ করতে পারে নাই। আমাদের আগের টাকায় যেটা ওপিতে ধরা ছিল সেটা আমরা খরচ করছি, সেজন্য প্রকিউরমেন্টে হয়তো আমরা আপ টু দ্য লেভেল করতে পারি নাই। এখন আমরা ফিফথ ওপিতে আশা করি এই সাপ্লাইটা আনইন্টারাপ্টেড থাকবে আচ্ছা, খুব ভালো। এবং আর এই এটার জন্য যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ আচ্ছা, কিন্তু সবাই সহযোগিতা নিয়ে। আরেকটা বিষয় ডক্টর ফয়সাল তুলে এনেছেন, ওই যে আপনার যে আপনার সহযোগী যে ফ্যামিলি প্ল্যানিং উইংটা, তারাও তো এই ইয়েটা দেয়, কিন্তু উনি বললেন যে ওই মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, যেহেতু এটা ফ্যামিলি প্ল্যানিং এর মানুষের মাধ্যমে আসছে, অনেকে ভাবেন যে এই বড়িটা দিলে আর কোনো সন্তান হবে না। এই মিসকনসেপশনটা একটু অনুরোধ করব আপনাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে, আর কি, যাতে করে ওই মিসকনসেপশনের কারণে ট্যাবলেট পৌঁছালেও মানুষ জি স্যার, ব্যবহার করছে না। এটা একটু জি যদি স্যার। আপনাদের নজরে রাখেন। আমি এখন ডক্টর ফাতেমা এই আশরাফ, আপনি প্রসঙ্গে কি বলছেন, আমি একটু ইনপুট দিতে বলেন চাই স্যার? বলেন। সেটা হচ্ছে যে একটা আপনি মিসকনসেপশনের কথা বলেছেন, কিন্তু আসলে মিসম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু আছে। আচ্ছা যেমন ধরুন যে যে ডেলিভারি হচ্ছে, তার ফুল বেরিয়ে গিয়েছে, তখন ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংটা কমন, তখন এই ওষুধটা কিন্তু কাজ করবে। কিন্তু এমনও হতে পারে যে তার ফুলটা বেরিয়ে হয়নি, তো সেই সব ক্ষেত্রে কিন্তু ওষুধ কাজ করবে না। এই দ্বিতীয় হচ্ছে যে মিসম্যানেজমেন্টের একটা বড় দিক হলো, যখন এই ওষুধগুলা মানুষের হাতে হাতে খুব সহজলভ্য হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা প্রেগনেন্সি টার্মিনেশনের জন্য ওষুধগুলো ব্যবহার করছে। এবং আমাদের দেশের একটা বড় সমস্যা হলো যে ওভার দি কাউন্টারে এই সমস্ত ড্রাগ গুলা পাওয়া যায়, এবং এর একটা ব্যাড ইফেক্ট কিন্তু আমরা ক্লিনিশিয়ানরা সবসময় ফিল করি। মিস পিরিয়ড হয়েছে, আল্ট্রাসাউন্ড নাই, কিছু নাই, সে মিসোপ্রোস্টল খেয়ে বসে থাকলো, এমএম কিট খেয়ে বসে থাকলো, এবং তারপরে দেখা গেলো অনেক ক্ষেত্রে কিন্তু তারা ইভেন একটোপিক প্রেগনেন্সিও নিয়ে আসে। তা আমার মনে হয় যে এই জিনিসগুলা খুব পাবলিকলি করার আগে মানুষের মধ্যে এই সচেতনতা গুলো করা দরকার, এবং প্রপারলি যাতে ঠিক সময় ঠিক প্রয়োজন উনি ব্যবহার করতে পারেন, সেই জিনিসটা এনশিওর করা দরকার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, গুড। আমরা তাহলে আরেকটি ডিবেট পয়েন্ট যদি বলি, যে আপনার কথার সূত্র ধরে এই কথাটা আসুক, যে এই যে বলছি যে এখানে অ্যাওয়ারনেস একটা বড় ইস্যু, তাই না? মানে করণীয় সংক্রান্ত অ্যাওয়ারনেসের, এই অ্যাওয়ারনেস গ্যাপস গুলো আসলে কোথায়? এবং এটা তো অ্যাওয়ারনেস অন দি সাইড অফ দি পেশেন্টস এবং ফ্যামিলিজ, আবার অ্যাওয়ারনেস বাড়াবার চেষ্টাটা সরকারেরও দায়িত্বের মধ্যে পড়ে। আমরা অ্যাওয়ারনেস গ্যাপটা যদি অ্যাড্রেস করতে চাই, কোথায় আসলে বেশি করে হাত দেওয়া উচিত? এই প্রসঙ্গ যদি আমরা আগামী 5-7 মিনিট এই প্রসঙ্গে ব্যয় করি, যে কেউ বলতে চাইলে হাত তুলেন, তাহলে আপনারা বলতে পারবেন। কেউ যদি এটা বলতে চান। হ্যাঁ, ফয়সাল সাহেব বলেন। স্যার, এই অ্যাওয়ারনেস এর ব্যাপারটা হলো, এটা হলো সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন। মানে সোশ্যালি আমাদেরকে মানুষকে সচেতন করা, তার মধ্যে তার আত্মীয় স্বজন, সেই মহিলা নিজে, তার পাড়া প্রতিবেশী সবাই মিলে। মানে এখানে তো মিসকনসেপশন আমরা হয়তো বা একটা দুইটা জানি, কিন্তু গ্রামে তো অনেক ধরনের মিসকনসেপশন আছে। এই যে মানে অপারেশনটা করতে চাইলো না রাজিয়া, কারণ অপারেশন করতে গেলে 1 নম্বর অনেক টাকা লাগে, আর অপারেশনটা হয়তো দরকার নাই তাদের ধারণা। তো সেই জন্য আমাদেরকে সামাজিকভাবে কোন কোন বিষয়ের উপরে আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, এটার একটা ভালো অ্যানালিটিক্যাল কিছু করা দরকার। এবং খালি শুধু বললেই হবে না যে কোয়ালিটি এএনসি করলে মানে কি করলে পরে ভালো হবে, আর অন্য কোনো কিছু দরকার নাই আমাদেরকে। সেই জন্য স্যার এটাকে সোশ্যালি কিছু একটা অ্যানালিটিক্যাল ওয়েতে আমরা যদি গবেষণা করে দেখতে পারি যে কোন কোন ধরনের মিসকনসেপশন গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে, তাহলে হয়তো বা আমরা আমাদের এই সবগুলা দূর করতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর ফয়সাল। অন্য প্যানেলিস্ট কারো কি এই বিষয়ে, এই যে অ্যাওয়ারনেস এর যে এটা একটা সোশ্যাল ক্যাম্পেইন ধরনের বিষয়ে দরকার, আমি ডক্টর আমি নিজাম একটু আপনার কি বলতে পারি? হ্যাঁ, তাহমিনা আপনি বলেন, প্রফেসর তাহমিনা আপনি বলেন। এই অ্যাওয়ারনেস যে কথাটা বললো,
আমাদের 1 মিনিট ডক্টর তহমিনা, আমাদের টিমকে ফয়েজ ভাই। না, আপনি তহমিনা বলে নেন, তারপর ডক্টর ফয়েজকে আমি আমন্ত্রণ। আচ্ছা, আমার এই যে অ্যাওয়ারনেস যেটা আছে, এটা দেখা যাচ্ছে যে ওই যে বলেছি আমার। আপনি তহমিনা আপনার ভিডিওটা অন করুন, যারা কথা বলবেন একটু ভিডিওটা অন করুন। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ এটা ভিডিওটা অন হচ্ছে না। আচ্ছা, না হলে অসুবিধা না, আপনি বলতে আচ্ছা থাকুন। আচ্ছা। ও অ্যাওয়ারনেসের যে ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে, এটা তো একটা এই ওষুধটার কথা বলা হলো হ্যামোরেজ, পোস্টমার্টাম হ্যামোরেজ বন্ধ করার জন্য। আমি যেটা আহ, বেশিরভাগ ক্ষেত্রে আমার পেশেন্টদের মায়েদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে তাদের একটা ধারণা আছে হোমিওপ্যাথি খেলে পরে সহজেই নর্মাল ডেলিভারি হয়। আচ্ছা এটা এই কিন্তু দেখা যাচ্ছে হোমিওপ্যাথি, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য হোমিওপ্যাথস, এখানে দেখা যায় যে ওনারা অনেক ধরনের ওষুধ আহ, দেন, এবং এটাতে বাচ্চা, আমি যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি বাচ্চার কথাই বলছি, জন্মগত ত্রুটি নিয়ে অনেক বাচ্চা জন্মগ্রহণ করে, এবং মায়েদের অনেক সময় মায়েরা খেতে না চাইলেও মুরব্বী যারা থাকেন, শাশুড়ি, দাদি শাশুড়ি কিংবা মা, নানি, ওনারা ইনসিস্ট করেন যে না এটা খেতে হবে, ওনারাও খেয়েছেন, ইনিও যেন খান। এটা আমার পক্ষ থেকে বললাম। আচ্ছা ডক্টর, আমরা এখন ফ্লোর থেকেও কিছু শুনতে চাই। ডক্টর আবুল ফয়েজ, ফর্মার ডিজিএইচএস, আপনি হাত তুলেছিলেন, আপনি একটু আপনার বক্তব্যটা যদি বলেন। আপনার ভিডিওটা ডক্টর ফয়েজ, আপনি হাত তুলেছিলেন, ধন্যবাদ স্যার। বলেন। আমি একেবারেই এই বিষয়টার জন্য একেবারে বিশেষজ্ঞ নই, এবং আমি সাধারণ নাগরিক হিসেবে কিছু কথা বলতে চাই। নিশ্চয়। এটা হলো আমরা যে একটা বাংলাতে কথা বলি সর্বজনীন, ইংরেজিতে বলি ইউনিভার্সাল। যদি এরকম কোনো বিষয় থাকে তাহলে মাতৃস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্যের সাথে সম্পর্কিত যেগুলো বিষয় আছে, এটা হচ্ছে প্রতি মানুষের জন্যই, প্রতি ঘরের জন্যই। এবং এরকম একটা অতি সাধারণ সমস্যা হচ্ছে আমরা যথাযথভাবে মাতৃস্বাস্থ্য ব্যবস্থাকে দিতে পারছি না বলেই আমাদের দেশের অনেক মাতৃমৃত্যু হচ্ছে, যেটা আসলে একেবারে গ্রহণযোগ্য নয়। আমি যদি বলি যে মানুষ তো আসলে, যদি ফিলোসফিক্যালি বলি, মানুষ তো একটা অ্যানিম্যাল। অন্যান্য অ্যানিম্যাল কিংডমের মধ্যে মানুষও এক ধরনের অ্যানিম্যাল। পার্থক্য হচ্ছে আমরা হচ্ছে হিউম্যান অ্যানিম্যাল, অন্যরা হচ্ছে অ্যানিম্যাল অ্যানিম্যাল। কিন্তু অন্য কোনো অ্যানিম্যাল কিংডমের অন্য কোনো কারোর জন্য এই প্রসবজনিত কোনো রকমের কর্মকাণ্ড নেই। কিন্তু ওগুলো কি, ওই অ্যানিম্যালগুলো কি প্রসবজনিত কারণে মৃত্যু হয়ে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে? না, যাচ্ছে না তো। কারণ এটা তো অতি সাধারণ একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনন। এই ফিজিওলজিক্যাল ফেনোমেননকে আমরা কেবলমাত্র যারা মাদের দেখভাল করেন, চিকিৎসক আছেন, চিকিৎসক দিয়ে মনে হয় এটা সমাধান করা যাবে না। এটা চিকিৎসক ছাড়া আরো বিয়ন্ড চিকিৎসকের মধ্যে আসতে হবে। যেমন চিকিৎসক হলেও আমি আমি জানি না কতজন ডাক্তার, কতজন চিকিৎসক এমবিবিএস পাশ করার পরে পরবর্তী জীবনে আর কোনো সময়ে মাতৃস্বাস্থ্য নিয়ে কোনো কাজ করেছেন কিনা, অর্থাৎ ডেলিভারি নিয়ে কোনো কিছু করেছেন কিনা। আমি বেশিরভাগ পুরুষ মানুষ, পুরুষ ডাক্তার তো কোনো কিছু করেন। এবং আমরা আসলে মাদের জন্য যেসব কাজগুলি করা দরকার, এটা অতি সাধারণ যে ফিজিওলজিক্যাল বিষয়গুলি আছে, এগুলো তো মানুষজনকে অ্যাওয়্যার করার জন্য যে বিশাল কর্মকাণ্ড দরকার, আমরা আসলে এটা একেবারে খুব প্রাথমিক পর্যায়ে আছি। এটা মানে আমাদের মহিলারা সম্মানিত, আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, আমরা কি এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে আমরা মহিলাদেরকে কি সম্যক ধারণা দিতে পারছি? 8 ক্লাস 10 ক্লাস এখন কারিকুলামে আছে, কারিকুলাম অনেক অনেকগুলো জিনিস আছে, কিন্তু আমরা তো এটা পাচ্ছি না। আমাদের আমাদের তো আসলে এই পরিবারের মধ্যে এই গর্ভবতী হওয়ার পরে আমাদের পরিবারের যারা অন্যান্য সদস্য আছেন,
পুরুষ যারা আছেন বা মহিলারা যারা আছেন, ওনারা কি আমরা ওনাদের প্রতি সংবেদনশীল ভাবে কি সাহায্য করতে আগে আসছি? আমরা মনে হয় এটা করছি না। তো ওই জন্য আমি যারা বিজ্ঞ, যারা বক্তব্য রেখেছেন, ওনারা সবাই স্ব স্ব অবস্থান থেকে অত্যন্ত বিজ্ঞ। ওনারা ওনাদের আঙ্গিকে বলেছেন। আমার মনে হয় এমনকি আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার মধ্যে অন্যান্য যারা আছেন, যেমন মনে করেন নার্স আছেন, নার্সদেরকেও আমরা খুব কম এইভাবে কাজে লাগাচ্ছি। যেমন অতি সম্প্রতি মাত্র আমরা মিডওয়াইফদের আনছি। এই মিডওয়াইফের ব্যবস্থাগুলো একেবারে প্রতিটা ইউনিয়ন পর্যন্ত প্রয়োজন হবে, ইউনিয়ন পর্যন্ত দিয়ে, এবং এটা ওনাদেরই ওনারা ওনারা কি শুধু ডেলিভারি করাবেন না, ওনারা শুধু ডেলিভারি করাবেন না, ওনারা এই যে গর্ভাবস্থা, এই যে প্রাক প্রাক প্রেগনেন্সি থেকে শুরু করে কথাবার্তাগুলি বলা, এই অতি সাধারণ জ্ঞানগুলি দেওয়া, রিপ্রোডাক্টিভ সিস্টেমগুলি সম্বন্ধে বলা, কখন কনসিভ করবে এটা সম্বন্ধে বলা, তারপরে এই যে যখন গর্ভাবস্থা হবে তাকে কিভাবে করতে হবে, এরকম ছোট ছোট, মানে আমার মনে হয় 90টার মতো টাস্ক আছে, ছোট ছোট অত্যন্ত ছোট ছোট টাস্ক আছে। এই টাস্কগুলো কিন্তু একা কারো ডাক্তারের পক্ষে করা সম্ভব না। তো আমি মনে করি এটা একটা অপরচুনিটি আমাদের দেশে। এই যে মাতৃস্বাস্থ্যের সমস্যাগুলো আছে, এটা একটা অপরচুনিটি। এই অপরচুনিটিকে যদি আমরা বিভিন্ন আঙ্গিকে অ্যাড্রেস করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে একই জিনিস আমরা অন্যান্য বিষয়ে কাজে লাগাইতে পারবো। এবং এই যে বলতে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, আসলে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন তো সহজ না, এটা তো কঠিন, কিন্তু এটার সাথে তো অন্য অনেকগুলো জিনিস জড়িত। তো এটা আসলে আমাদের কালেকটিভ এফোর্ট হওয়া দরকার, কেবলমাত্র অবস্টেট্রিশিয়ান না, কেবলমাত্র গাইনোকোলজিস্ট না, কেবল এখন যেমন দেখুন এখানে আমি বললাম আমি শোনার জন্য আসতে বলে এই কথাগুলি বলতে পারছি। এখানে তো কোনো পিডিয়াট্রিশিয়ান দেখছি না, আমি তো এখানে কোনো মেডিসিনের ডাক্তার দেখছি না, আমি এমবিবিএস ডাক্তার দেখছি না, আমি নার্স দেখতেছি না, আমি মিডওয়াইফ দেখতেছি না, আমি সাধারণ মানুষ দেখতেছি না। কাজে আমি মনে করি এটা আসলে একটা সামাজিক দায়িত্ব। অর্থাৎ এই মহিলারা, মারা আমাদেরকে গত সেঞ্চুরিজ ধরে আমাদের জন্য ডেলিভারি করেছেন, উনারা ডেলিভার করছেন। ল্যান্সেটের ভাষায় কালেকটিভলি আমাদের সামাজিকভাবে দায়িত্ব হচ্ছে তাদের জন্য ডেলিভার করা। তা আমি মনে করি আমি নিজে নন অবস্টেট্রিশিয়ান, নন গাইনোকোলজিস্ট, সাধারণ নাগরিক হিসেবে আমি কন্ট্রিবিউট করতে চাই। আমি ওই দিন যখনই কোনো মাদের সাথে আলাপ করার সুযোগ হয় তখন আমি বুঝার চেষ্টা করছি। ধন্যবাদ আমাকে। ধন্যবাদ ডক্টর ফয়েজ, আপনি অত্যন্ত এই যে দায়িত্বের জায়গাটা, আমাদের যে মা জাতির প্রতি যে দায়িত্ব প্রত্যেকটা প্রতি সমাজের আছে, সেটা আমাদের স্মরণ করে দিচ্ছেন। মেডিকেল এডুকেশনের বিষয়টা আপনি নিয়ে এসছেন এখানে, সেখানে ইয়ে করা, এবং এটাকে সার্বিকভাবে একটা সোশ্যাল এজেন্ডা। কিন্তু কিছু ওয়ার্কফোর্স গ্যাপস এর কথা বলেছেন, পার্টিকুলারলি মিডওয়াইফস, নার্সেস, তাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া। তো আমরা বেশ কয়েকটা ডিবেট ইস্যু শুনলাম। লাস্ট একটা ডিবেট ইস্যু নিয়ে আমরা একটু ইয়ে করতে চাই, যে বাংলাদেশে সি সেকশন একটা গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ কনসার্ন, কারণ যে WHO রেকমেন্ডেড রেটের প্রায় 3 গুণের মতো হচ্ছে বাংলাদেশের। সুতরাং এটা কোনো অর্থেই একটা ন্যাচারাল নয়। একটা কি মানে সি সেকশন রিলেটেড ম্যাটারনাল ডেথস এর সমস্যাটা কেমন, এটা ফয়সাল সাহেব বা ফাতেমা সাহেব আপনি কি একটু তথ্যের জায়গা থেকে বলতে পারবেন যে এই যে ম্যাটারনাল ডেথস লিঙ্ক টু সি সেকশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? স্যার হ্যাঁ বলেন ফয়সাল সাহেব। আমি স্যার এই কয়েকদিন আগের বোধহয় মাস 3 আগের পত্রিকার কথা, যে সি সেকশন করে তারপরে মহিলার মৃত্যু হয়েছে। এখন সি সেকশন করলেই যে খুবই সুন্দর প্রসব হবে এবং তারপরে মায়ের আর কোনো সমস্যা হবে না, এটা কিন্তু ঠিক না। এবং কিছুক্ষণ আগে তো প্রফেসর তাহমিনা বলতেছিলেন যে মাত্র 2% মহিলারা বলছে যে তারা সম্মতি দিচ্ছে, তারা নিজেরা বলছে যে সি সেকশন করা, কিন্তু বাকি 11% বলছে যে আমাদেরকে ডাক্তার সাহেবরা বলছে, ডাক্তার আপা বলছে যে আপনারটা সি সেকশন করতেই হবে। তো এইখানে তাহলে পরে আমাদের এই সি সেকশনটাকে মোর রেশনাল ওয়েতে ব্যবহার করতে হইলেই এটা আমরা যারা নাকি এটা প্রয়োগকারী তাদের বোধহয় দায়িত্বশীল আরো হইতে হবে। তারা যদি দায়িত্বশীল না হয় তাহলে কিন্তু এটাকে কিন্তু আমরা মানে এই ধারা কিন্তু অব্যাহত থাকবে। এইখানে আমি একটু ডক্টর নিজাম, আপনি যদি থাকেন, আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে
এই যে সি সেকশনের যে পার্সেন্টেজটা বাংলাদেশ, এটা তো আপনারাও নিশ্চয়ই, আমি যে কেউ স্বীকার করবে যে এটা নর্মাল নয়, এটা অ্যাবনর্মাল একটা প্রিভিলেন্স। এই বিষয়ে আপনারা ফ্রম দি মিনিস্ট্রি অফ হেলথ এই বিষয়ে আপনারা কতটুকু এটাকে একটা প্রায়োরিটি কনসার্ন হিসেবে অ্যাড্রেস করছেন? ডক্টর নিজাম যদি থাকেন কাইন্ডলি ওকে স্যার, ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, সিজারিয়ান সেকশন নিয়ে আমরা সব মহলে কথা বলছি যে বাংলাদেশে যে সিজারিয়ান সেকশনটা হচ্ছে এই বিষয়টা বেশিরভাগ সিজার হচ্ছে স্যার আমাদের যে পাবলিক ইনস্টিটিউটে প্রতিষ্ঠানগুলোতে কম হচ্ছে, প্রাইভেট প্রতিষ্ঠানে আমাদের সবচেয়ে বেশি সিজারের হার। এবং এই জন্য আমাদের সচিব স্যার এবং মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন যে আমরা যে সিজার যখন করা হয়, যেটা ওই যে রেশনাল বলা হয়েছে যে কেন করা হয়েছে, এটা অনেক সময় ডকুমেন্টেড থাকে না। তা আমরা চাচ্ছি যে একটা প্রটোকল তৈরি করে দিতে, যে যেই সিজার করুক সেখানে যিনি সিজার করবেন তাকে ডিটেলস ফাইন্ডিং ইনক্লুডিং আল্ট্রাসোনোগ্রাম ফাইন্ডিং। অনেক সময় আমরা বলি যে বাচ্চা পেটে পায়খানা করে দিচ্ছে, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, এটা আমরা বলি সিজার করে ফেলে। অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সার্জন সম্মতি দিতে পারে না, যেহেতু নর্মাল প্রসেসে একটু সময় বেশি লাগে, বলে যে সিজার করে ফেলি। এতে সার্জনও খুশি হয়, হাসপাতালও খুশি হয়, মায়েরাও খুশি হয়। আসলে আমরা অপ্রয়োজনীয় কোনোটাই চাচ্ছি না। আমরা শুধু নর্মাল ডেলিভারিও চাচ্ছি না, সিজারিয়ান সেকশনকে বন্ধ করতে চাচ্ছি না। যেটাই করি সেটা রেশনাল হইতে হবে, এবং যিনি সিজারটা করেন স্যার যেটা বললেন ফয়সাল স্যার, যে দায়িত্বশীল হয়ে যদি আমরা কাজটা করি তাইলেই হবে। আমাদের যারা গাইনোকোলজিস্ট আছেন তারা যদি দায়িত্বশীল হইতে এবং সঠিক সিদ্ধান্ত দেন যে ঠিক আছে আপনি অপেক্ষা করেন, কালকে সকাল পর্যন্ত দেখি, ট্রায়াল দেন, এই ট্রায়ালটা এখন আর তেমন একটা হচ্ছে না। একটু সমস্যা হচ্ছে, মাদেরকে বোঝানো হচ্ছে প্রাইভেট ক্লিনিকে যে মায়েরা রাজি হয়ে যাচ্ছে, কারণ কেউই রিস্ক নিতে চাচ্ছে না যে আমি অপেক্ষা করি। আপনাদের ওই প্রোটোকল একটা ডেভেলপ করছেন বললেন না, যে জি কেন স্যার, জি সিজার, সেই কারণটা ডকুমেন্ট করতে হবে, জি তাহমিনা স্যার, যেটা বলছিলেন। ডিটেলস ডকুমেন্টেড করতে আচ্ছা, হবে, এই প্রোটোকল কি ইনক্লুডিং তৈরি হয়েছে? জি স্যার, এটা এখনো প্রোটোকল, হয়নি স্যার, এটা আচ্ছা, আমরা এটা এখন আলোচনায় করবো চলছে। স্যার। আচ্ছা আচ্ছা, জি গুড। স্যার। ফয়সাল সাহেব, আপনি হাত জি, তুলেছেন, আমি বলেন। আমি আমি নিজাম সাহেবের সঙ্গে একটু অ্যাড করতে চাই যে এই সি সেকশন দরকার আছে কিনা, এই টার্মিনেশন অফ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সিটা কিভাবে সমাধান হবে, মানে ডেলিভারিটা কিভাবে হবে, এটার একটা ক্লাসিফিকেশন আছে, রবসন ক্লাসিফিকেশন বলে। জি স্যার, এবং সেটা আমরা ট্রেনিং দিচ্ছি স্যার। স্যার, হ্যাঁ, রবসন ক্রাইটেরিয়া আমরা ট্রেনিং দিচ্ছি এখন আমাদের আচ্ছা আচ্ছা যারা এটার সাথে সম্পৃক্ত সবাইকে, আচ্ছা, সেই ওজিএসডি এবং আমাদের মেডিকেল কলেজগুলোতে। সেই আমি thank মনে you. করি যে নিজাম ভাই, আপনারা যদি রবসন ক্লাসিফিকেশনটা যদি বা রবসন ক্রাইটেরিয়া যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে কিন্তু আর বেশি দূরে যেতে হবে না, আপনাদেরকে নতুন করে আর কোনো প্রোটোকল লিখতে হবে না। চমৎকার জি স্যার, চমৎকার। স্যার এটা আমরা অপশন ক্রাইটেরিয়াটা প্রশিক্ষণ অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমরা এটা কন্টিনিউ করব এবং সারা বাংলাদেশের সকলকেই দেওয়ার চেষ্টা করব। আমরা চমৎকার কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট সেক্টরও দিচ্ছি এই চমৎকার, ট্রেনিংটা। খুব ভালো। আমরা অ্যাকচুয়ালি আজকে আমরা ভবিষ্যতে আশা করি প্রাইভেট সেক্টরের প্যানেলিস্টকে আনার চেষ্টা করব। তো আমরা অনেকগুলো বিষয় সামনে নিয়ে এসেছি। আরেকটা বিষয় ছিল, আপনারা প্রত্যেকেই এটা করেছেন, প্রত্যেকেই আহ, বলেছেন, এক না একভাবে এসছে। মানে ফাসিল সাহেব যেমন বললেন যে আমরা যদি বের করি তথ্য যে কখন মারা, এই যে ম্যাটারনাল ডেথ গুলো কখন হচ্ছে, এই যে রাতের দিকে, বিকালের দিকে, মানে এই যে নিজাম সাহেব 24/7 যে ম্যাটারনিটি সার্ভিসটা এভেলেবল, যে বিষয় বললেন, ফাতেমা আশরাফ, তাহমিনা আপনারাও বলেছেন, এই বিষয়টাই যে 24/7, এইটা আমরা কোথায় আছি? মানে অবভিয়াসলি আমাদের অনেক আছে, বিশেষ করে যে দুপুরের পরে সার্ভিস প্রাইভেট সেক্টরের কাছে, মানে
এই যে আপনি নিজাম সাহেব বললেন না যে অনেক সময় প্রাইভেট সেক্টরের কাছে যাচ্ছে, এই যাওয়াটা কি এই কারণে যে পাবলিক সেক্টরের ফ্যাসিলিটি গুলো ওই মুহূর্তে নেই সেটা, নাকি অন্য কোনো কারণ আছে এখানে? কেউ যদি বলেন। জি স্যার, স্যার প্রাইভেট সেক্টরে কেন যাচ্ছে আসলে আমাদের যে পরিমাণ রুগী আছে, আমাদের তো জনবল সেই পরিমাণ নাই প্রতিষ্ঠানে। আচ্ছা আমরা এখনো সব মানুষকেই সেবা দেওয়ার জন্য এখনো প্রস্তুত না। প্রাইভেট সেক্টরও আমাদের লাগবে, কিন্তু মানুষ প্রাইভেটে গেলে যেহেতু পয়সা দিয়ে সেবাটা নিচ্ছে, তারা তড়িৎ একটা রেসপন্স পাচ্ছে, সরকারি হাসপাতালেও পাচ্ছে, হয়তো বিষয়টা একেবারে তড়িৎ না। আচ্ছা আচ্ছা। সরকারি হাসপাতালের সিস্টেমটাকে ফলো করা হয় বেশি, আর প্রাইভেটে অনেক সময় দ্রুত একটা ডিসিশন নিয়ে কাজটা করে ফেলে। এই জন্য মানুষ সবাই আমরা বিজি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি এখন একটু ফ্লোর থেকে আনতে চাচ্ছি, প্রথমে সামিয়া আফরিন, আপনি একটু নিজেকে ইন্ট্রোডিউস করে কমেন্ট করেন, তারপরে AKM আশরাফুল হক। প্যানেলিস্টরা একটু শুনুন। ধন্যবাদ। একটা যুগোপযোগী ওয়েবিনার হচ্ছে। আমি সামিয়া আফরিন, আমি নারী পক্ষে আছি, দীর্ঘদিন ধরে প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করছি। সেখানে যেটা আননেসেসারি সিজারিয়ান সেকশন নিয়ে যে আলোচনাটা শুনছিলাম, এখানে যেটা আমাদের যে ম্যাটারনাল হেলথ নিয়ে দীর্ঘ সময় কাজ করার যে অভিজ্ঞতা, যে সরকারি হাসপাতালগুলোতে যেখানে ইওসি সার্ভিস আছে থাকার কথা, সেখানে কিন্তু সার্ভিস গুলা নাই, কারণ পেয়ার গ্রুপ না থাকার কারণে, অ্যানেস্থেটিস্ট এবং গাইনি কনসালটেন্ট না থাকার কারণে সেখানে সিজারিয়ান সেকশনটা কাজ করছে না। তারপরে যখন আমরা রেফার করা হয় ডিস্ট্রিক্ট হসপিটালে, সেখানে আবার দুপুরের পরে সার্ভিসটা থাকছে না। তা এখন তো আর ডেলিভারি ব্যথা তো আর সকালের দিকে হবে এটা তো গ্যারান্টি কেউ দিতে পারে না। আবার ওদিকে যদি মেডিকেল কলেজগুলোতে দেখি আমরা, সেখানে অনেক বেশি ওভারলোডেড। আবার আনতে আনতে মেডিকেল কলেজের রাস্তায় অনেক অনেক প্রসূতি মৃত্যু হয়ে যাচ্ছে, সেই হিসাবগুলো কিন্তু আমাদের গণনায় আসে না। সেই জন্য আমরা সবসময় একটা অজুহাত দেখি যে পাবলিক ফ্যাসিলিটিস গুলোতে খালি বলে লোকবল কম, লোকবল কম। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটির উপরে, তারপরে যদি বলে জনসংখ্যা কম মানে লোকবল কম, তাহলে তো এটা দুঃখজনক। লোকবল তাহলে কবে আসবে? এই বিষয়গুলা কিভাবে ত্বরান্বিত করা যায়, আমার মনে হয় এইগুলা একটু আমাদের পরিকল্পনায় আনা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ সামিয়া আফরিন। AKM আশরাফুল হক, ফর্মার ডিরেক্টর BBS, আপনি হাত তুলেছেন, বলেন সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম প্রজেক্টের প্রায় 10 বছর যাবত দায়িত্ব পালন করেছি। তা আমি স্যার একটা স্ট্যাটিস্টিক্স একটু বলতে চাই। আপনি যদিও নামিরা এটা স্যার উপস্থাপন করেছে, আমি দেখলাম 2013 পরের থেকে 2023 পর্যন্ত ম্যাটারনাল মর্টালিটি রেশিও, অর্থাৎ 2023-এ দাঁড়িয়েছে 136 পার লাখ লাইফ বার্থে। অর্থাৎ এখনো যদি আমরা জিরোতে যেতে চাই, আমাদের তো স্যার অনেক কিছু ভাবার বিষয় রয়েছে। তা আমি দুইটি কথা বলবো, যদি এগুলা অনেক আমাদের প্যানেলিস্টরা আলোচনা করেছেন। বিশেষ করে জেলা পর্যায়ে না যেয়ে যদি আমি উপজেলা পর্যায়ে যাই, উপজেলা যে হেলথ সিস্টেম রয়েছে এবং উপজেলা হেলথ সিস্টেমে এবং ইউনিয়ন হেলথ সিস্টেমে আমার স্যার সরেজমিনে ইউএনএফপি এর সাথে বা ইউনিসেফের সাথে ফিল্ড ভিজিট করার সুযোগ হয়েছিল। তো উপজেলা হেলথ সিস্টেমে আমাদের, যেটা এর আগে একজন প্যানেলিস্ট বলেছেন, 24/7 এই মানে স্বাস্থ্য সেবার যে মান বা সুযোগ, এটা স্যার স্যার নিশ্চিত করা, এটা আর কি 24/7 অর্থাৎ 24 ঘন্টা 7 দিনে এইটা সুযোগটা নিশ্চিত করা, যাতে সেখানে গর্ভবতী মায়েরা গেলে শিশু জন্মের সুযোগ সুবিধাটা পান, বিশেষ করে রাত্রেবেলা যদি বা বিকাল বেলা বা গভীর রাত্রে। আর আরেকটা বিষয় হলো স্যার, ইদানে অনেক ইউনিয়নেও স্যার ইউনিয়ন কমিউনিটি সেন্টার, হেলথ কমিউনিটি সেন্টার রয়েছে, সেখানে আমি দেখেছি সেই সেন্টারে স্যার লাইভ বার্থের আমি স্যার দেখেছি নর্মাল ডেলিভারি। কিন্তু স্যার এই ইউনিয়ন যে কমিউনিটি সেন্টার, এটা স্যার 24/7 অর্থাৎ 24 ঘন্টা এটা সার্ভিস দেওয়ার মতো সুযোগ নেই আমার জানা মতো স্যার। এইখানেও 24 ঘন্টা সার্ভিস দেওয়ার বিষয়টা স্যার নিশ্চিত করা। আর এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে ক্যাম্পেইন, এটারও স্যার আমার মনে হয় স্যার এই এখনকার প্রেক্ষাপটে অত্যন্ত এই স্যার গুরুত্বপূর্ণ স্যার। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ AKM আশরাফুল হক। আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আসলে সামনে চলে এসছে। একটি বিষয় আমি আমাদের PPRC থেকে আমরা একটা
ফিল্ড ট্যুরে গিয়েছিলাম সিলেটের বালাগঞ্জের, এবং একটা ইউনিয়ন সেন্টারের ডেলিভারি রুমটা আমার দেখার সুযোগ হয়েছিল। একটা বিষয় বলতে চাচ্ছি যে আমাদের দেশে আগে ঘরে যখন আহ, ঘরেই তো হতো, বাচ্চারা ঘরেই হতো, তখন এই যে আঁতুর ঘর বলে একটা কনসেপ্ট ছিল, এবং আঁতুর ঘরটাকে একটা স্পেশাল জায়গা হিসাবে আপনার যেন দেখা হয়, একটু পরিষ্কার করা, একটু ইয়ে করা, এক ধরনের মানসিকতা ছিল। এই যে ডেলিভারি রুম গুলোর ব্যাপারে ডক্টর নিজাম একটা ইয়ের কথা বলছিলেন, প্রোটোকলের কথা বলছিলেন। এই ডেলিভারি মানে রুমটার যে ফিজিক্যাল রিয়ালিটিটা, একটা হসপিটেবল রিয়ালিটি। অনেক কিছু আমরা শুনলাম, প্রিপেয়ারনেস, ওয়ার্কফোর্স নাই 24/7, বাট ডক্টর নিজাম একটা মেন্টালিটি শব্দটা ইউজ করেছিলেন। না, আমি বলতে চাচ্ছি যে যেই মাটা সন্তান প্রসব দিবেন যে রুমটায়, ওই রুমের সাইকোলজিক্যাল অ্যাটমসফিয়ারটাও কি একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা। আমি ফাতেমা আশরাফকে বিশেষ করে, উনি যেহেতু গাইনি স্পেশালিস্ট, আপনাকে এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আপনি মনে করেন, এই যে ইনস্টিটিউশনাল ডেলিভারির জন্য আগ্রহী হওয়ার বিষয়ে? শুধুমাত্র যে ডাক্তার আছে তা নয়, বা ডেলিভারি রুমটার এক ধরনের সাইকোলজিক্যাল ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট। ডক্টর ফাতেমা আশরাফ, আপনি যদি বলেন। থ্যাংক ইউ স্যার, খুবই পার্টিনেন্ট কোশ্চেন। আমি বলবো যে আসলে আমরা অ্যাওয়ারনেস এর কথা বলছি বা হিউম্যান রিসোর্স বাড়ানোর কথা বলছি, কিন্তু যেখানে মানুষ সার্ভিসটা নিবে সেই সার্ভিস নেওয়ার জায়গাটা খুবই ওয়েলকামিং হতে হবে, ইন রেসপেক্ট টু এনভায়রনমেন্ট, ইন রেসপেক্ট টু যারা তাদেরকে সার্ভিস দিচ্ছেন। প্রত্যেক বিষয় কিন্তু কথাটা খুবই খাঁটি। তো আপনি যেটা প্রসঙ্গ তুলেছেন যে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু লেবার রুম প্রোটোকল, যেটা নিজাম স্যার বলার চেষ্টা করছিলেন, যে একটা লেবার রুম প্রোটোকল কিন্তু আছে, যেটার মধ্যে শুধুমাত্র যে ডেলিভারি কোন পর্যায়ে কিভাবে ম্যানেজ করতে হবে, কখন নর্মাল হবে কখন সিজার হবে, শুধু সেটাই নাই, এটা এও আছে যে একটা লেবার রুমের ব্যবস্থাপনাটা কেমন হবে। মানে তার আলো, বাতাস, পরিচ্ছন্নতা, এবং যখন কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করছে, ধরেন ডেলিভারি হয়েছে, রোগী সবকিছুই ভালো ছিল, ডেলিভারির সঙ্গে সঙ্গে তার একটা হঠাৎ সাডেন ব্লিডিং শুরু হয়ে গেল, তাহলে যে অ্যাটেন্ডিং ডক্টর তার হাতের কাছে কিন্তু জিনিস থাকতে হবে, কারণ মানুষের শরীরের 5 লিটার রক্ত বেরিয়ে যেতে আসলে সময় লাগে না। তো এই যে একটা পিপিই কিট, অথবা তার সেই মুহূর্তে খিঁচুনি শুরু হয়েছে, তাহলে এক্লাম্পসিয়া কিট, এবং একটা বেবি ম্যানেজমেন্টের কর্নার, এর প্রত্যেকটা জিনিস কিন্তু যথা জায়গায় থাকতে হবে। এখন যেই যে ডাক্তার চিকিৎসা দিচ্ছেন ওখানে এমনও আছে যে আহ, ভালো ব্যবস্থাপনা নাই, হাত ধোয়ার জায়গা নাই, হাত ধোয়ার জায়গা থাকলে পানি নাই, স্টেরাইল জিনিসপত্র নাই, তার অ্যাকম্পানিং কোনো আরেকজন অ্যাটেন্ডেন্ট নাই। মানে এই রকম ব্যবস্থাপনার যদি নিশ্চিত করা না যায়, আসলে এই জায়গাটা শুধু আমরা ওকে দায়ী করছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সঠিক জিনিসটার মানে উপস্থাপনা থাকতে হবে স্যার। থ্যাংক ধন্যবাদ, ইউ। ধন্যবাদ। সো মোটামুটি আমার মনে হয় আমরা পুরো বিষয়টার এই যে সেফ বার্থ এবং জিরো প্রিভেন্টেবল ম্যাটারনাল মর্টালিটি পরিসংখ্যান শুনলাম, কারণগুলো শুনলাম, এবং দায়িত্বের জায়গাটা আহ, বিস্তৃত। এটা সমাজের মধ্যে আছে, পরিবারের মধ্যে আছে, সরকারের মধ্যে আছে, সরকারের বিভিন্ন মহলের কোঅর্ডিনেশনের মধ্যে আছে, এবং যারা সেবা দেন, দি মেডিকেল প্রফেশন, তাদের এবং তাদের প্রস্তুতির বিষয় সবগুলোই অ্যাকচুয়ালি এখানে প্রাসঙ্গিক হিসাবে উঠে এসছে। আমি এখন এই শেষ পর্যায়ে আমাদের প্রত্যেক প্যানেলিস্টকে, মানে আপনি যদি ভবিষ্যতের দিকে তাকান, আমরা যদি আহ শুধু যেটা বললাম একটা মিনিংফুল জায়গায় পুরো জায়গাটা নিয়ে যেতে চাই, এবং একটা বিষয় হয়তো আলোচনায় ওইভাবে আমরা করতে পারি নাই, যে এই অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, এটাও নিশ্চয়ই সেফ বার্থের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ সংযোগ আছে। এখানেও আমাদের বাল্যবিবাহের পুরুষেরটা আমরা আরেকটা আলাদা হেলথ ডিবেট এটার উপরই করবো আলাদা করে। কিন্তু এখন আমি আমন্ত্রণ করছি আমাদের প্যানেলিস্টদেরকে, আপনারা 2 মিনিট সময় নিয়ে আপনার পরামর্শটা, যে সার্বিকভাবে এই বিষয়ে আরো যদি দৃশ্যমান মেজারেবল আমরা উন্নতি করতে চাই, আপনি একটি বিষয়কে যদি প্রাধান্য দিতে চান, অনেকগুলো নয়, একটি বিষয়কে, কোনটাকে আপনি গুরুত্ব দিন? ডক্টর ফাতেমা আশরাফ দিয়ে শুরু করতে চাই। থ্যাংক ইউ স্যার। আমাকে প্রাধান্য দেওয়ার কথা বললে আমি বলবো যে আমি আসলে মানুষের অ্যাওয়ারনেস এর বিষয়টাকে খুবই প্রাধান্য দিব,
মানুষকে যদি আমরা অ্যাওয়ার করতে পারি, এবং ইনফ্যাক্ট আমাদের কিছু অভিজ্ঞতা আছে যে শুধু অ্যাওয়ার করা না, আমরা যদি চিকিৎসার সাথে তাকে সম্পৃক্ত করতে পারি, তার দক্ষতা, তার যোগ্যতা বৃদ্ধি করে, তাহলে কিন্তু সে খুবই অ্যালাইন থাকে চিকিৎসার সাথে। সুতরাং আপনি যদি তাকে অ্যাওয়ার করেন, সে নিজেই জানবে যে তার সিজারিয়ান সেকশনটা হওয়াটা তার জন্য প্রয়োজন ছিল কি ছিল না, সে কিন্তু অনেকখানি রিয়েলাইজ করতে পারে। সে যদি অ্যাওয়ার হয়, সে তার নিউট্রিশনের দিকটা দেখবে, সে কোয়ালিটি চেক আপ না পেলে সে কথা বলতে শিখবে, সে চিকিৎসা নেওয়ার জন্য সেন্টারে আসবে। এনভায়রনমেন্ট যদি পছন্দ না হয়, ওখানে প্রাইভেসির সিস্টেম না থাকে, সে কিন্তু কথা বলবে, সে কিন্তু জানাতে পারবে। কিন্তু অবশ্যই আমাদের একটা জানানোর জায়গাও থাকতে হবে যেখানে মানুষ জানাতে পারে। সুতরাং আমাকে বললে স্যার, আমি বলবো যে এই 18 কোটি মানুষের দেশে মানুষকে অ্যাওয়ার করা ছাড়া আসলে আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। ডেফিনেটলি আমাদের চিকিৎসক যারা বা মিডওয়াইফ যারাই সার্ভিসটা দিচ্ছেন, তাদের দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধি করা একটা অনেক বড় ইস্যু, এবং এটা গ্লোবাল ইস্যু। যে অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি বলি আমরা, যে মানুষকে যদি আমরা আমাদের সার্ভিস প্রোভাইডারকে যদি আমরা ফরসেপস এবং ভেন্টুস এইটা যদি আমরা শিখাই, এবং প্রতিষ্ঠান যদি সেটা লজিস্টিক সাপ্লাইটা যদি রেগুলারিটি বেসিসে রাখে, তাহলেও কিন্তু সিজারিয়ান সেকশনের রেট অনেকখানি কমে আসবে। এটা কিন্তু আমরা সবসময় জানি স্যার, যে এই জায়গাটাও আমাদের কাজ করতে হবে। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ, সুস্পষ্ট আপনার পরামর্শ এসছে। ডক্টর ফয়সাল, আপনার পরামর্শ, একটি পরামর্শ, আপনি কোনটাকে গুরুত্ব দেন? আমি একটাই পরামর্শ দিব, সেটা হলো যে আলোচনার মধ্যে কিন্তু আসছে যে কম বেশি আমাদের কিন্তু লোকজন আছে বিভিন্ন পর্যায়ে, মানে সেবক আছে, প্রোভাইডার আছে, প্লাস আমাদের কিন্তু ফিল্ড ওয়ার্কাররা আছে যারা নাকি অনেক দিন থেকে মাঠে কাজ করতেছে, এবং তারা কিন্তু এই প্রেগনেন্ট মাদেরকে কিন্তু হ্যান্ডেল করে। আমি মনে করি যে স্থানীয়ভাবে দায়িত্ব দেওয়া, ওইখানকার উপজেলা হেলথ কমপ্লেক্সের যে উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার আছে, তাকে দায়িত্ব দেওয়া যে তুমি তোমার জিনিসটাকে সাজাও, তুমি তোমার লোকজনদেরকে ট্রেনিং দাও, তুমি ব্যবস্থা করো যে মিজোপ্রস্টাল ট্যাবলেট থাকবে কি থাকবে না, মানে পাওয়া যাবে কি যাবে না, মানে লোকাল লেভেল প্ল্যানিং অ্যান্ড ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। চমৎকার, আপনিও একটা সুস্পষ্ট পরামর্শ দিয়েছেন। প্রফেসর তাহমিনা বানু, আপনার পরামর্শ কি? তাহমিনা বানু, আপনি আছেন? আচ্ছা, আমি প্রফেসর ফাতিমা আশরাফ, ডক্টর ফয়সাল, ওনাদের সাথেও একমত। না, আপনার নিজস্ব একটা দিতে হবে পরামর্শ। দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ওনারা তো অনেক বড় আঙ্গিকে, ওয়াইডার ইয়েতে অ্যাঙ্গেল থেকে বলছেন। তা আমি যেটা বলবো যে আমার পেশেন্টের মায়েদেরকে যেন অ্যাটেন্ডিং যিনি অবস্টেটিশিয়ান থাকবেন অথবা মিডওয়াইফ অথবা যেই থাকুক, পুরা প্রেগন্যান্সিতে বাচ্চার কি হতে পারে না পারে সেটা যেন একটু এক্সপ্লেইন করেন, তাহলে মারা অনেক সময় মেন্টালি প্রিপেয়ার থাকবে আফটার ডেলিভারি, যে বাচ্চার ঠিক মতো কেয়ার নেওয়া হচ্ছে কিনা। চমৎকার, তো আপনি একটা স্পেসিফিক ইনফরমেশন উপর গুরুত্ব দিয়েছেন। দ্যাটস অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর নিজাম, আপনার পরামর্শ বলেন। ডক্টর নিজাম যদি থাকেন, আছেন? ওকে স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। বলেন। স্যার আমরা যদি সরকারি চাকরিতে এখন আছি, প্রত্যেকটা প্রোগ্রামে আসলে প্রত্যেকটা কাজে গুরুত্বপূর্ণ, কোনোটারই গুরুত্বহীন না। তবে যদি একদম আমরা একদম ইনিশিয়াল কাজ করতে চাই, তাইলে আমি চাচ্ছি যে আমি কোয়ালিটি এএনসি এবং ফ্যাসিলিটি রেডিনেস, এই দুইটা অ্যাওয়ারনেস তো অবশ্যই সব কিছুর সাথে লাগবে, রাইট, এই দুটো লাগবে। আচ্ছা, চমৎকার, ফ্যাসিলিটি রেডিনেস। আমরা কিন্তু চারটা খুব ভালো পরামর্শ পেলাম। অ্যাওয়ারনেস বিভিন্ন পর্যায়ে, যার ফলে ডিমান্ড ফর সার্ভিসও যেন তৈরি হয়, আবার এটা ডিমান্ডটা করার একটা জায়গা লাগবে। ডক্টর ফয়সাল খুবই গুরুত্বপূর্ণ বলেছেন, লোকাল লেভেল এক ধরনের ডিসিশন মেকিং এবং দায়িত্বের জায়গাগুলো শক্তিশালী করা। প্রফেসর তাহমিনা পার্টিকুলার ইনফরমেশন রিলেটেড টু দি যে চাইল্ড আসবে তার সংক্রান্ত তথ্যগুলো দেওয়া, এবং ডক্টর নিজাম
ফ্যাসিলিটি রেডিনেস পার্টিকুলারলি সেটাকে গুরুত্ব দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের এই পুরো যারা উপস্থিত আছেন তার মধ্যে একজন মিডওয়াইফ আছেন রাশমা আক্তার নামে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? উনি চলে গেলেন আবার দেখলাম। রাশমা আক্তার, আচ্ছা উনি হয়তো নেই। আমরা আমরা সেই অর্থে খুবই ভালো কয়েকটি পরামর্শ পেলাম। আমাদের ইউএইচসি ফোরাম যে উদ্দেশ্যে আমরা এই ফোরামটা গঠন করেছি সেটি হচ্ছে যে আমরা যাতে করে এই স্বাস্থ্যের বিষয়টা, আমাদের একটা উপলব্ধি হয়েছে যে স্বাস্থ্য নিয়ে আরো অনেক বেশি কাজ করার বিষয় আছে, এবং সেটা একদিকে সরকারের যেমন ডক্টর নিজাম বললেন ফ্যাসিলিটি রেডিনেস যেমন নিশ্চিত করা দরকার, অন্যদিকে আমাদের সিস্টেমিক ইমপ্রুভমেন্টস গুলো কোথায় করা দরকার সেগুলো ডক্টর ফয়সাল, প্রফেসর তামিনা বলেছেন। আবার অ্যাওয়ারনেস এর সার্বিক বিষয়টাও সামনে চলে আসছে। আমি আমাদের সাথে ডক্টর আমিনুল হাসান আছেন, উনি ইউএইচসি ফোরামের সাথে খুবই গুরুত্বপূর্ণ জড়িত। আপনার যদি কোনো 1 মিনিটের কিছু বক্তব্য থাকে আপনি এই পর্যায়ে বলতে পারেন। পার্টিকুলারলি ইউএইচসি ফোরাম নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো এগোতে চাই। ডক্টর আমিনুল হাসান, আপনি 1 মিনিট যদি বলেন। আগে স্যার উপদেষ্টা আছে। ডক্টর আমিনুল হাসান আছেন? আমিনুল হাসান হয়তো আমাকে শুনতে পাচ্ছেন না। আমি আবারও দেখতে পাচ্ছি যে রাশমা আক্তার মিডওয়াইফ, উনাকে আমাদের এই পার্টিসিপেন্ট লিস্টে দেখতে পাচ্ছি। উনি কি শুনছেন আমাকে? একজন মিডওয়াইফের। আচ্ছা আমিনুল হাসান আপনি বলেন এখন। স্যার আমি একটু রাস্তায় স্যার, আমি ওকে থ্যাংক ইউ স্যার। আমার আমার মনে আচ্ছা হয় যে ঠিক আছে আজকের ঠিক ওয়েবিনারে আছে খুব গুরুত্বপূর্ণ ইনপুট আমরা পেয়েছি। ঠিক আছে আমরা ভবিষ্যতে এগুলো আমরা নতুন করে পরিকল্পনা করতে পারবো। ওকে থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আমি তাহলে যেটা এখন করতে চাই, আমি মোটামুটি রাশমা আক্তার উনি তো দেখছি রেসপন্ড করছেন না, সুতরাং স্যার, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শুনতে ওয়ালাইকুম পাচ্ছি সালাম। স্যার। আপনি আপনি কোথায় আছেন এখন? স্যার আমি বর্তমানে আছি, আমি একজন মিডওয়াইফ। আচ্ছা, আপনি তো শুনলেন আমাদের পুরো আলোচনাটা, আপনার কিছু সংযোজন করার থাকলে আপনি একটু দয়া করে বলুন। জি স্যার, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি উপজেলাতে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, আমাদের মিডওয়াইফ পোস্টেড হয়েছে বাংলাদেশে 6 বছর হয়ে গেল। কিন্তু এই 6 বছরে আমরা প্রায় 2,500 মিডওয়াইফ আমরা সারা বাংলাদেশে আছি উপজেলা লেভেলে। কিন্তু মিডওয়াইফরা তাদের যে কার্য পরিধি, যেই যে সেক্টর গুলোতে মিডওয়াইফের কাজ, সেই সেক্টর গুলোতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ মিডওয়াইফরা খুব কম পেয়েছে। এমনিতেই সংখ্যা খুবই কম, উপজেলা লেভেলে মাত্র 4 জন করে মিডওয়াইফ। কিন্তু সেই 4 জন মিডওয়াইফও দেখা যাচ্ছে যে একজন নার্স, মানে সিনিয়র স্টাফ নার্স যেরকম কাজ করে জেনারেল ওয়ার্ড গুলোতে, সেই সব ওয়ার্ড গুলোতে মিডওয়াইফদের ডিউটি করতে হচ্ছে, কর্তৃপক্ষ তাদের সেভাবে সেখানে ডিউটি করাচ্ছে। তো এই 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 সময়টুকু, মানে যে সময় তারা জেনারেল পেশেন্টদের কাজ করছে, সেই সময়টাতে কিন্তু তাদের মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করার কথা, মানে আমাদের, কিন্তু আমরা সেই সময়টুকু প্রপার এদিকে দিতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার হ্যাঁ, আমার মনে বলেন। আমাদের এটা খুবই কষ্টের জায়গা যে আমরা মিডওয়াইফ, আমরা কিন্তু এই কাজগুলো খুব দক্ষতার সাথে করতে পারি বা সেই দক্ষতা আমরা অর্জন করেছি, কিন্তু আমরা প্রপার ইমপ্লিমেন্টেশন করতে পারি না। সে সুযোগটুকু আমরা সব জায়গায় পাই না। 99% উপজেলা লেভেলে নার্সের সাথে জেনারেল ওয়ার্ডে মিডওয়াইফদের কাজ করতে হয়। ওকে, সো না এটা স্যার, স্যার হ্যালো হ্যাঁ স্যার, বলেন আমি একটু আপনার ডক্টর নিজাম কথাটা বলেন অ্যাড্রেস করি। বলেন। আচ্ছা, আপনি এই যে রাশমা বাগান, আপনি কোন মানে কোথায় চাকরি করেন, কোন উপজেলায়? স্যার পঞ্চগড়। তো পঞ্চগড় পঞ্চগড়ে স্যার, পঞ্চগড় না স্যার, মানে সারা বাংলাদেশে আপনি যদি স্যার না না না, করেন আপনি উপজেলা কোথায় লেভেল চাকরি করেন? আপনি যেটা বললেন ঢালাও ভাবে যে না না মিডওয়াইফদেরকে না দিয়ে, না না স্যার একটু বলা লাগবে স্যার, হ্যাঁ কারণ উনি নিজাম একটু সাহেব, নিজাম সাহেব, না আমি যেটা মনে করছি যে ওই ডক্টর ফয়সালও যে ওনার পরামর্শটা দিয়েছিলেন, বেসিক্যালি রেশমা কি রেশমা আক্তার, তাই তো? রেশমা স্যার, আক্তার
স্যার স্যার হ্যাঁ আমি একটু যোগ করি স্যার, এটা না আমার না কমপ্লেন না স্যার, আসলে বুঝতে ম্যান পেরেছি, আপনার পাওয়ার আপনার একটা কম থাকার পরামর্শ দিয়েছি, কারণে। বুঝতে পেরেছি। আমরা এখানে স্যার এটা করতে চাচ্ছি, আমরা আসলে পুরো বিষয়টা হচ্ছে যে এই সবাই, আমি যেটা খুব ইমপ্রেসড হলাম যে সবাই হতে চায়, কিছু কাজ করতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, এবং আমরা জি স্যার। সবাই মিলে চেষ্টা করতে চাই যে যাতে করে কন্ট্রিবিউট করার যে আকাঙ্ক্ষা, চেষ্টা, সেটাকে আরো কিভাবে জোরদার করা যায়। ইভেন জি ডক্টর স্যার। নিজাম আপনিও যেটা বললেন যে কোঅর্ডিনেশন বিটুইন দি ফ্যামিলি প্ল্যানিং সাইড এন্ড দি হেলথ সাইড, এটাও আরো ইমপ্রুভ করার প্রয়োজন আপনিও অনুভব করেছেন। এবং আমরা সমাজের মধ্যে অনেক ধরনের গ্যাপ, অ্যাওয়ারনেস পর্যায়ে, পরিবার পর্যায়ে এগুলোর কথা দেখলাম। তো আমরা এখন আই থিঙ্ক আমাদের যে নির্ধারিত সময় সেটার একদম শেষ প্রান্তে, আমি এইভাবে একটু কনক্লুড করতে চাই যে এমন নয় যে এটা কোনো সেমিনার নয় যে আমাদের এখানে করতে হবে একটা লিখিত, পরবর্তীতে আমরা আশা করব যে যে বক্তব্যগুলো আসলো এর ভিত্তিতে পত্রপত্রিকায় একটা প্রতিবেদন হিসেবে এটা আমরা তুলে আনার চেষ্টা করব। তবে ইউএইচসি ফোরামের তরফ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের নয়, আমরা সবাই কিন্তু একই নৌকায় আছি, এখানে যারা আছেন সবাই কিন্তু আইদার সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন, অথবা আপনার সার্ভিস নেওয়ার চেষ্টা করছেন, অথবা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছেন, অথবা আমরা বিভিন্ন পর্যায়ের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। এবং এই চেষ্টাগুলো মধ্যে একটা সমন্বয় জোরদার করা খুব জরুরি। এবং আমরা খুবই সুনির্দিষ্ট কিছু চিহ্নিত করেছি যে আমাদের কি কি ঘাটতিগুলো কোথায়, বা যেখানে ভালো কাজ হচ্ছে সেটাকে আরো কিভাবে জোরদার করা যায়। এবং আমরা মোটা দাগে কিন্তু মূল বিষয়গুলো, এই যে অ্যাওয়ারনেস এর বিষয়, আপনার লোকাল লেভেল অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি বাড়াবার যে বিষয়, আমাদের পার্টিকুলার ইনফরমেশন গ্যাপস গুলো ওভারকাম করার বিষয়, এবং এই ফ্যাসিলিটি রেডিনেসকে আরো, ফ্যাসিলিটি রেডিনেস এর মধ্যে অবশ্যই ইট ইনক্লুডস বোথ আপনার দি টাইপ অফ পার্সনস, যেগুলো স্কিলস যেগুলো দরকার সেগুলো, বাট একই সাথে মেন্টালিটিটাও খুব দরকার, এবং কাজ করার যে সুযোগগুলো সেগুলো সুনির্দিষ্টভাবে করা, নিশ্চিত করা খুব প্রয়োজন। আজকে ইউএইচসি ফোরামের এই দ্বিতীয় হেলথ ডিবেট, আপনারা যারা ফেসবুক লাইভ এবং জুমে উপস্থিত ছিলেন, বিশেষ করে আমাদের চারজন প্যানেলিস্ট, প্রফেসর ফাতেমা আশরাফ, ডক্টর আবু জামিল ফয়সাল, প্রফেসর তাহমিনা বানু এবং ডক্টর নিজামুদ্দিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য, আপনাদের বক্তব্যের জন্য। এবং যারা আজকে এই আলোচনায় যুক্ত ছিলেন, কয়েকজন কিছু পরামর্শ দিয়েছেন, আমরা আশা করছি এই স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য বিতর্ক এই প্রোগ্রামের আওতায় ইউএইচসি ফোরাম আরো আমাদের এই যে সার্বিকভাবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সর্বস্তরে আরো কিভাবে বাড়ানো যায় সেই কাজে আমরা নিয়োজিত থাকব। এবং আশা করি আগামী বিতর্ক, আগামী এপিসোড যেগুলো হবে সেগুলো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের টিম যারা সেক্রেটারিয়েট কেস স্টাডিটা তৈরি করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, তাদের এই পেছনে থেকে সহায়তা দেওয়ার জন্য। আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ওয়েবিনার এখানে শেষ করছি। শুভরাত্রি। স্যার শুভরাত্রি। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ।